আমাদের লেকচার নাম্বার 4 থেকে আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ টপিকস, অর্থাৎ মুক্তিযুদ্ধের পরেই এটা টপিকস আপনাদের জন্য ইম্পর্টেন্ট, এবং এখান থেকে মিনিমাম 3 নাম্বার একটা লেকচার 3 নাম্বার একটা লেকচার এখান থেকে কমপ্লিট হবে। তো তবে একটু সমস্যা আছে, সেটা হচ্ছে আপনাদের বিগত সালের সাথে এইবারের একটু ডিস্টেন্স হচ্ছে পড়াশোনায়, বা একটু ডিফারেন্ট হবে। সেটা আমি বলে দিচ্ছি যে সংবিধান আমাদের যেটা এখন আমরা পড়ছি, হয়তোবা সামনের 6 মাসের মধ্যে এটা চেঞ্জ হয়ে যেতে পারে। যদি চেঞ্জ হয়ে যায় তাহলে হয়তোবা তথ্যগুলো আপনাদের জন্য গুরুত্বপূর্ণ নয়। এজন্য আমি একেবারে সংবিধানটাকে আগে বলেছি একটা প্যাকেজ সিস্টেম করে দেব, সংবিধানকে ঠিক কোনগুলো পড়বেন আর কোনগুলো সচরাচর আসে। হুম। এক্ষেত্রে লেকচার শিটের দিকে তাকানোরও কোনো দরকার নেই। যা আসবে আমি আপনাদেরকে বলে দেব যে এই তথ্যগুলো থেকে আপনাদের পরীক্ষা আসার সম্ভাবনা আছে, শুধু ওগুলো পড়লেই আপাতত হয়ে যাবে। হুম। আর এনটিআরসি এর ক্ষেত্রে আমি একেবারে স্পেসিফিক কিছু ব্যাপার জানি, যেগুলো পড়লে আর বেশি পড়ার দরকার হবে না। তো কেমন আছেন সবাই আপনারা? সবার কি অবস্থা? তো যেটা আমি বলেছিলাম এনটিআরসি এর লেকচার শিটের ক্ষেত্রে, সংবিধানের ক্ষেত্রে আমি যেটা বলবো, আজকের লেকচার থেকে বিগত সাল যদি আমরা ধরি, এখানে থেকে 3 নাম্বার পাওয়ার কথা আপনাদের। হুম। সো 3 নাম্বার পাওয়ার কথা, সংবিধান থেকে একবারে একটা 100% আসে, জনসংখ্যা জনগোষ্ঠী উপজাতিগুলো থেকে একটা আসে, আর এদিকে পদক থেকে একটা আসে। সো 3টা নাম্বার আপনার এখান থেকে পাওয়ার কথা। তবে ওই যে যেটা বললাম, সংবিধানের আগের যে সংবিধানটা ছিল, আপনারা জানেন যে এখনকার সরকার এসে সংবিধানকে চেঞ্জ করার জন্য বিভিন্ন ধরনের তারা পায়তারা করে যাচ্ছে, এবং এটা হয়তোবা চেঞ্জ হয়ে যাবে। যদি চেঞ্জ হয়ে যায়, কিছু কিছু রুলস আছে যেগুলো চেঞ্জ হবে। আর সংবিধানের পূর্বে যে সকল ব্যাপার মূলত বিগত সরকারের সাথে রিলেট ছিল, সেগুলো থেকে আর প্রশ্ন আসবে না। যেমন তফসিল যদি আমি সংবিধানের বলি, 1 থেকে 7টা, প্রত্যেকটা তফসিলে মানে আওয়ামী লীগ সরকারের আমলে করা, তার মানে ওটা থেকে প্রশ্ন একবার বাদ দিয়ে দিতে পারেন। সংশোধনের ক্ষেত্রেও কিছু সংশোধনী আছে যেগুলো আওয়ামী লীগ সরকারের করা, সেগুলোও আপনার পরীক্ষা আসবে না। তার মানে সংবিধান থেকে বেসিক কিছু নলেজ আপনার আসতে পারে পরীক্ষায়, এতটুকুই। সো এজন্য আমি ওভাবে আপনাদেরকে এখানে একবার পড়িয়ে দেবো, আশা করি সংবিধান থেকে ওরকম আর কোনো ভুল হবে না। প্রথমত যদি আমি সংবিধানে যাই, আপনারা এখানে লেকচার শিটে দেখতে পাচ্ছেন বাংলাদেশের সংবিধান কিভাবে হলো, কি কি উপায়ে হলো, এত কিছু পড়ার দরকার নেই। জাস্ট যেগুলো আসে আমি আপনাদেরকে সেগুলো লিখে দেওয়ার চেষ্টা করবো, আপনারা সবাই নোট করে নেন। সো নোটের মাধ্যমে আমি সংবিধানের প্রিঅ্যাম্বলটা যদি আমরা বলি, সংবিধানের প্রাক ইতিহাস যদি বলি, প্রাক ইতিহাস হিসেবে আপনারা লিখে নিতে পারেন যে প্রাক ইতিহাস ঠিক কি কি থেকে আসার সম্ভাবনা আছে। ঠিক আছে, প্রাক ইতিহাস। প্রথমত আগে যেগুলো আমরা লিখছিলাম ওগুলো থেকে আমাদের একটু বের হয়ে আসতে হবে। 11 এপ্রিল থেকে আমরা শুরু করব, আগে আমরা প্রথম থেকে শুরু করেছিলাম, এখন 11 এপ্রিল থেকে শুরু করতে হবে। কয়েকটা ডেট আমি লিখবো, এই ডেটগুলো আপনাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ। ঠিক ঠিক আছে। 12 অক্টোবর, 4 নভেম্বর এবং 16 ডিসেম্বর আপাতত প্রিঅ্যাম্বল হিসেবে আপনারা এই কটা তথ্য নিতে পারেন সংবিধানে আসার জন্য। 11 এপ্রিল যদি আমরা বলি, সংবিধান রচনা কমিটি গঠন করা হয়। সংবিধান রচনা কমিটি, ঠিক আছে। এই সংবিধান রচনা কমিটি থেকে যদি আমরা বলি, সংবিধান রচনা কমিটির সদস্য ছিল 34 জন। আর এই 34 জনের মধ্যে প্রধান হিসেবে ছিলেন ডক্টর কামাল হোসেন। কে ছিলেন? ডক্টর কামাল হোসেন ছিলেন প্রধান সংবিধান রচনা কমিটির। এটা গেল প্রিয়াম্বল হিসেবে একটা তথ্য। এরপরে যদি আমরা আরেকটা বলি, 12 অক্টোবর কি হলো? খসড়া সংবিধান তৈরি। খসড়া সংবিধান মানে তৈরি হয় কত সালে বা কত তারিখে? 12 অক্টোবর 1972 সাল। এই প্রত্যেকটা ঘটনাই হচ্ছে 1972 সালের ঘটনা। 4 নভেম্বর হচ্ছে সংবিধান কার্যকর, সংবিধান অনুমোদন। ঠিক আছে, সংবিধান অনুমোদন দেয় কারা? গণপরিষদ, অর্থাৎ সংসদ। গণপরিষদটা আমরা এখানে না বলেও কোনো সমস্যা নেই। এবং এই 4 নভেম্বর আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে, এটা সংবিধান দিবস হিসেবে পালন করা হয়। যেহেতু সেদিন সংবিধানকে অনুমোদন দেওয়া হয়েছিল, এই জন্য ওই দিন থেকে সংবিধান দিবস পালন করা হয়। এবং 16 ডিসেম্বর হচ্ছে সংবিধান কার্যকর করা হয়। যেহেতু আমরা 16 ডিসেম্বরে আমাদের দেশটা মানে স্বাধীন হয়েছে, এই জন্য 16 ডিসেম্বরকে বলা হয় সংবিধান কার্যকর। এই যে 4টা ডেট এখন থেকে আপনারা মনে রাখবেন। আমি আগে বললাম বিগত সালে, অর্থাৎ এই দেশ চেঞ্জ হওয়ার আগেও আমি বেশ কিছু তথ্য এখানে দিতাম আপনাদেরকে, যেমন বঙ্গবন্ধু আসছে কবে, এরপর তিনি প্রশাসনিক আদেশ জারি করছে কবে,
তারপর গণপরিষদ কবে গঠন হলো, কখন তিনি রাষ্ট্রপতি থেকে প্রধানমন্ত্রী হলো, এগুলো আমি পড়াইতাম এদের সাথে, মানে ডেটগুলো। কিন্তু এখন আর এটা গুরুত্বপূর্ণ নয়, এই জন্যই এগুলো আমি স্কিপ করে যাচ্ছি, যেগুলো পরীক্ষা আসার মতো সেগুলো পড়ে যাচ্ছি। সো এই কটা আপনারা এখান থেকে লিখে রাখেন, এটা খুবই গুরুত্বপূর্ণ। এরপরে আমি যেগুলো দেবো এগুলো আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। এরপরে যদি আমি দেখি আর বেশ কিছু তথ্য আপনারা একটু লিখে নিতে পারেন, বেশ কিছু না, 4-5টা তথ্য এখান থেকে আসতে পারে। সেটা হচ্ছে সংবিধান রচনা কমিটি তো আমরা লিখলাম। এরপর দেখেন একমাত্র মহিলা সদস্য ছিল কে সংবিধান রচনা কমিটির এই 34 জনের মধ্যে? একমাত্র মহিলা সদস্য ছিলেন কে? এটা একটা আসে পরীক্ষায়। এরপর আসে একমাত্র বিরোধী দলের সদস্য কে ছিলেন, এটা পরীক্ষা আসে। বিরোধী দলীয় সদস্য কে ছিলেন? এরপর যদি আমরা বলি হস্তলিখিত সংবিধানের প্রণেতা কে? হস্তলিখিত সংবিধান প্রণেতাকে, এটা আসে, সংবিধান প্রণেতা আসে। এরপর যদি আমরা দেখি অঙ্গসজ্জা করেছেন কে সংবিধানের, এই মোটামুটি এই কটা তথ্য। ঠিক আছে, এই কটা তথ্য আপনাদের এটার সাথে অ্যাড করে পড়তে পারেন। একমাত্র মহিলা সদস্য আমরা যদি দেখি, কে ছিলেন? রাজিয়া বানু, তাই না? একমাত্র মহিলা সদস্য ছিলেন সংবিধানের সাথে রাজিয়া বানু। হ্যাঁ, বিরোধী দলের সদস্য ছিলেন কে? সুরঞ্জিত সেনগুপ্ত। সুরঞ্জিত সেনগুপ্ত। ও বাপরে, কলম পড়ে গেছে। এরপর যদি আমরা দেখি হস্তলিখিত সংবিধানের প্রণেতা কে ছিলেন, এটা ছিলেন আব্দুর রউফ। আব্দুর রউফ ছিলেন, আব্দুর রউফ ছিলেন হস্তলিখিত সংবিধানের প্রণেতা। এরপর অঙ্গসজ্জাকার হিসেবে কে ছিলেন? জয়নুল আবেদিন। এগুলো আপনাদের ওই তথ্য এখানে এগুলো নাই ওখানে, এই জন্য আপনাদের দিচ্ছি আমি নতুন করে দেওয়ার জন্য। এই তথ্যগুলো এটার সাথে সাথে একটু পড়ে ফেলবেন। তার মানে সংবিধানের সাথে জড়িত যে সকল ব্যাপার আছে সেগুলো আমি আপনাদের এখানে দিচ্ছি। আচ্ছা, জিকে সিট আপডেট, হ্যাঁ আপডেট হচ্ছে, সিট এখনো হয়নি, হলে আপনাদের জানানো হবে। সংবিধানের সাথে যে জড়িত জিনিসগুলো আমি এগুলো আপনাদেরকে দিয়ে দিচ্ছি, এগুলো আপনারা এখান থেকে পড়ে নেন, আর আশা করি এখান থেকে আর চেঞ্জ হবে না। একটু হাত চালাবেন সবাই, হ্যাঁ, আমরা যাতে সহজে সব শেষ করতে পারি। এটা গেল সংবিধানের মানে প্রারম্ভিক বা প্রিএম্বল যদি আমরা বলি, এটা প্রারম্ভিক তথ্যটা চলে গেল। এখন আমরা মূল সংবিধানে ঢুকে পড়ব। ওখান থেকে আপনাদের ঠিক আমি প্রায় 40টার মতো, 40টার মতো আমি আপনাদেরকে সংবিধান অনুচ্ছেদ বলে দেবো। এই 40টা পড়লে এনাফ। এই 40টা পড়লে আর কোনো টেনশনের কারণ নেই। অর্থাৎ আপনারা ম্যাক্সিমামগুলোই সংবিধানের অনুচ্ছেদের ভয়ে সংবিধান পড়েন না, হ্যাঁ। সো আজকে ওই 40টাই বলে দেবো, 40টা পড়বেন, জীবনের যত পরীক্ষা আছে সব হবে ওখান থেকেই আসে, এর বাইরে আসে না। হুম? আর পাশাপাশি যেগুলো গুরুত্বপূর্ণ 15-20টার মতো আপনাদের সংবিধানের যেগুলো গুরুত্বপূর্ণ এগুলোকে আমি টেকনিকের মাধ্যমে একটু লিখে দেওয়ার চেষ্টা করব, যাতে করে এগুলো থেকে আসলে যেন মন থেকে যেন ছুটে না যায় আর কি। ওকে, তাহলে এতটুকু আপনারা লেখেন। অঙ্গসজ্জাকার, এটা হচ্ছে অঙ্গসজ্জা বলতে বোঝেন তো সংবিধানের মেকআপ করা, মেকআপ ম্যান হিসেবে কে ছিলেন? মানে সুন্দর করে মেকআপ করে না, সংবিধান সুন্দর করে দেখতে যাতে দেখা যায় আর কি। আপনারা মেকআপ করেন না? মেয়েরা তো মেকআপ করে না? কোথাও কোনো আত্মীয় স্বজনের বাড়িতে ঘুরতে গেলে বেড়াতে গেলে মেকআপ করে যান না? অর্থাৎ যাতে সংবিধানটাকে সুন্দর দেখা যায়, এই দায়িত্ব ছিলেন কে? জয়নুল আবেদিন, শিল্পাচার্য জয়নুল আবেদিন। মেকআপ করেন না? সবাই করে, ছেলেরা করে না, মেয়েরা ভালো মেকআপ করে মোটামুটি ভাবে। তো যাই হোক, এখান থেকে তাহলে এটা তথ্য মনে রাখেন। আমরা এখন মূল সংবিধানে ঢুকে পড়বো। মূল সংবিধান থেকে ঠিক আপনাদের কি কি আসতে পারে একটু দেখেন। সংবিধানে আমরা চলে যাই। সংবিধান থেকে ঠিক কি আসার সম্ভাবনা আপনাদের আছে একটু আমরা দেখাই। প্রথমে 1 নম্বরে যদি বলি প্রস্তাবনা। প্রস্তাবনা একটি। 2 নম্বরে যদি আমরা আসি মূলনীতি। সংবিধানের মূলনীতি কয়টি? মূলনীতি হচ্ছে 4টি। 4টি কি কি? এখন পর্যন্ত আমরা সবাই যতটুকু জানি যে ধর্ম নিরপেক্ষতা, তাই না? ধর্ম নিরপেক্ষতা, সরি একটু, গণতন্ত্র, উল্টাপাল্টা হচ্ছে সমস্যা নেই, সমাজতন্ত্র এবং জাতীয়তাবাদ। এটা হচ্ছে এই 4টা সংবিধানের মূলনীতি হিসেবে এটাকে বলা থাকে। এরপর যদি আমরা বলি 3 নম্বরে যেটা আসে এটা হচ্ছে সংবিধানের মূলনীতি গেল, প্রস্তাবনা গেল, এরপর হচ্ছে তফসিল। কয়টি সংবিধানের তফসিল? তফসিল হচ্ছে 7টি। কতটি? 7টি। এই তফসিলগুলো চেঞ্জ হতে পারে। 4 নম্বরে যদি আমরা বলি সংবিধানে ভাগ আছে কতটি?
ভাগ হচ্ছে 11টি। কতটি? 11টি ভাগ। তারপর যদি আমরা বলি যে আর পরে কি আসতে পারে পরীক্ষার মধ্যে সংবিধান থেকে, অনুচ্ছেদ কতটি? অনুচ্ছেদ হচ্ছে 153টি। কয়েকদিন আগে একটা পরীক্ষা এটা এসে গেছে, সংবিধানের অনুচ্ছেদ কতটি। 6 নম্বরে যদি আমরা সর্বশেষ বলি, সংশোধনী কতটি? সংশোধনী কতটি? 17টি। এই মোটামুটি। হ্যাঁ, এই তথ্যগুলো সংবিধানের ভিতর থেকে মনে রাখতে হবে। এগুলো থেকে সচরাচর পরীক্ষা আপনাদের কমন পড়ে। সো ভিতর থেকে যেন এটা মনে না হারায়, এই জন্য সুন্দর করে এটা মনে রাখেন সবাই। এখন আমরা ঢুকে পড়বো সংবিধানে, অর্থাৎ আপনাদের একেবারে এখান থেকে আমি শেষ করে দেবো সংবিধান, যাতে করে ওখানে আর পড়ার দরকার না হয়। সংবিধানে ঢোকার ক্ষেত্রে আমি গুরুত্বপূর্ণ কিছু টপিকস আপনাদের দেবো, এই টপিকসগুলো পড়লেই হবে। সংশোধনী 17টি, ভাগ হচ্ছে 11টি। ও সরি, সংশোধনী 11টি লিখে ফেলেছি নাকি? 17টি। সো এটা গেল সংবিধানের ভিতর থেকে কি কি আসতে পারে এগুলো। হ্যাঁ, এরপরে আমরা আসবো মূল সংবিধানের গুরুত্বপূর্ণ কিছু টপিকস, অর্থাৎ গুরুত্বপূর্ণ অনুচ্ছেদগুলো আমি লিখে দেব, খাতায় লিখে রাখেন। আজীবনের জন্য এগুলোই পড়বেন, আর বেশি পড়ার দরকার নেই। ঠিক আছে? আমরা বেশি পড়তে গিয়ে সংবিধান গোলমাল করে ফেলি, আর পরীক্ষায় গেলে কমন পাই না, মাথা নষ্ট হয়ে যায়। পরে আবার এটাও হয় না, ওটাও হয় না, দুই পাশে আমরা ধরা পড়ে যাই। সো আজকে ওরকম করে আমি আপনাদেরকে বেশ কিছু দেবো, 40টাও হবে না, 38টা বা 35টা এরকম হবে। এই 35টা লিখে রাখবেন। জীবনের যত পরীক্ষা আসে না কেন, এখান থেকে প্রশ্ন কমন পাবেন, এর বেশি প্রশ্ন মানে বাইরে থেকে প্রশ্ন আসে না। তো আমরা তাহলে এখন দেখার চেষ্টা করি গুরুত্বপূর্ণ সংশোধনীগুলো সংবিধানের। গুরুত্বপূর্ণ অনুচ্ছেদগুলো আমরা একটু দেখবো এখন। এগুলো খাতায় লিখে রাখেন, আমরা ওখানে আর যাবো না, এখান থেকে আমি মোটামুটি ভাবে পুরোপুরি শেষ করার চেষ্টা করব। গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ সমূহ, এটা সকল পরীক্ষার জন্য, শুধুমাত্র এনটিআরসি না, সকল পরীক্ষার জন্য আপনারা এটা পড়তে পারেন। প্রথমে 1 থেকে 7, এটা মাস্ট। এরপর হচ্ছে 13 নম্বর, এরপর 18, এরপর হচ্ছে 22, এরপর 27 থেকে শুরু করে 41, পুরোটা পড়তে হবে। এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে? 27 থেকে শুরু করে 41, এরপর 56, 64, 77, 94 থেকে 96। হিসাব করে দেখিয়েন কয়টা হয়। ঠিক আছে? খুবই কম। 102, 108, 117, 122, 127, 128, 137, 139, 148, এই কয়টা। ঠিক আছে? এর বাইরে পরীক্ষা থেকে সংবিধান থেকে আসে না। তবে সাম্প্রতিক সময় একটা জিনিস নিয়ে খুব ইয়ে হচ্ছে, সেটা হচ্ছে 70 নম্বর অনুচ্ছেদ সংবিধানের। এটা হচ্ছে সংসদ সদস্যদের ফ্লোর ক্রসিং। হ্যাঁ, ফ্লোর ক্রসিং যেটা সংসদ সদস্যদের, এটা থেকে প্রশ্ন আসে, এই জন্য 70 নাম্বারটা সাম্প্রতিক সময়ের জন্য গুরুত্বপূর্ণ, এটা একটু নেবেন। অর্থাৎ এই কটা সংশোধনী যদি আপনি সংবিধান থেকে পড়েন, তাহলে শুধুমাত্র এটা না, বিসিএস থেকে শুরু করে সকল প্রকার মানে পরীক্ষা এখান থেকে আসবে। আর 153টা পড়ার কোনো দরকার নেই। আমরা বেশি পড়তে গিয়ে গুরুত্বপূর্ণগুলোকে হারিয়ে ফেলি। হুম, গুরুত্বপূর্ণগুলো যেন না হারিয়ে যায়, এই জিনিসটা মাথায় রাখবেন। 108-এর আগে হচ্ছে 102, এটা একটু মনে হয় ছোট হয়ে গেছে না, 102 আছে লেখেন। তাহলে দেখেন 7, 8, 9, 10, এখানে আছে 15, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 40টার কথা বলেছি, 40টাও হয়নি, 38টার মতো হয়েছে। এই 38টা 153টা থেকে 138টা, মানে শুধু 38টা অনুচ্ছেদ পড়লে আপনারা কমন পাবেন। মাত্র 100, মানে 38টা অনুচ্ছেদ যদি পড়েন সবাই। সংশোধনী 17টি। 17টি, এটা 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 একটু বুঝে নিতে হবে আর কি। 17টি মনে রাখেন, এখানে 17। ওকে, তাহলে এখন আমরা আসি আপনাদের ঠিক সংবিধানের ব্যাপারগুলো মনে রাখার জন্য কি কি করতে হবে। আমি এই কয়টা আপনাকে মনে রাখার জন্য বলে দেব, আর ওদিকে 36 থেকে 41 পর্যন্ত এটা আসে পরীক্ষায়, এটা বলে দেব। এই দুটা টেকনিকের মাধ্যমে পড়বেন, আর বাকিগুলো এমনিতেই যেগুলো আলাদা আলাদা, এগুলো আমরা পড়িয়ে দেবো এমনিতে, তাহলে হয়ে যাবে। তো এখন আমরা আসি 1 থেকে 7 পর্যন্ত। আপনাদের এনটিআরসি তে আসার সবচেয়ে আসে যেটা 1 থেকে 7 সংশোধনীর মানে অনুচ্ছেদ 1 থেকে
7, এটা থেকে প্রশ্ন। সংবিধান থেকে একটা নিশ্চিত পাবেন, 100% একটা আসবে, আর দুটাও আসতে পারে। হ্যাঁ, একটা ধরে নেন যে একটা আছে সংবিধান থেকে। 1 থেকে 7 অনুচ্ছেদ ঠিক আপনি কিভাবে মনে রাখবেন আমি সহজভাবে টেকনিক দিয়ে দিচ্ছি। ওখানে আপনাদের লেকচার শিটে দেওয়া আছে, দেখতেছেন আপনি। লেকচার শিটকে ঠিক কিভাবে মনে রাখা যায় 1 থেকে 7 আমি লিখে দিচ্ছি, লিখে রাখবেন, কোনোদিন আর ভুল হওয়ার সম্ভাবনা নেই। এখানে মুখস্থ করে ফেলবেন। একটি দেশ গঠন করতে, ঠিক আছে, একটি দেশ গঠন করতে সীমানা, ধর্ম, ভাষা ও জাতীয়তা যেমন দরকার তেমনি রাজধানী, নাগরিকত্ব ও সংবিধান দরকার। নাগরিকত্ব ও সংবিধান দরকার। দেখেন এটা দিয়ে আপনার 1 থেকে 7 শেষ। মুখস্থ করা সম্ভব কি না? সহজ ভাবে দেখেন, মুখস্থ করা সম্ভব কি না। আপনারা এখান থেকে মুখস্থ করবেন এখন, এখান থেকে আপনারা এখন মুখস্থ করবেন, দেখি পারেন কি না পারেন। একবারে মুখস্থ করে ফেলেন এটা। একটি দেশ গঠন করতে সীমানা, ধর্ম, ভাষা ও জাতীয়তা যেমন দরকার তেমনি রাজধানী, নাগরিকত্ব ও সংবিধান দরকার। পারা যাবে না? মুখস্থ হয়েছে কি? কার কার মুখস্থ হয়ে ফেলছে বলেন একটু আমাদের, কার কার মুখস্থ হয়ে গেছে? দেখেন এটা থেকে আপনি ঠিক কিভাবে 7টা সংবিধানের অনুচ্ছেদ মনে রাখতে পারবেন সহজভাবে বলতেছি। 7টা। প্রথমে দেখেন আপনাদের অনুচ্ছেদ 1 নম্বরে বলা আছে, কি বলা আছে বলেন তো? অনুচ্ছেদ 1 নম্বরে বলা আছে যে একটি নিরপেক্ষ দেশ হবে, প্রজাতন্ত্র একটি দেশ হবে, একটা বাংলাদেশ হবে। তার মানে বাংলাদেশ নামে একটি দেশ হবে। এটা কত নম্বর অনুচ্ছেদে বলা আছে? 1 নম্বর অনুচ্ছেদে বলা আছে। তাহলে একটি দেশ বলতে বাংলাদেশকে বুঝিয়েছে। 2 নম্বর অনুচ্ছেদে কি বলা আছে? যে রাষ্ট্রীয় সীমানা থাকবে। কি থাকবে? রাষ্ট্রীয় সীমানা থাকবে, বাংলাদেশের রাষ্ট্রীয় সীমানা থাকবে, এটা 2 নম্বর অনুচ্ছেদে বলা আছে। তারপর বলা আছে বাংলাদেশে একটা ধর্ম থাকে, 2 এর ক, বাংলাদেশের একটা ধর্ম থাকবে যেটা হবে ইসলাম। সেটা কি হবে? ইসলাম। তবে অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে তাদেরও সফট ভাবে দেখতে হবে, 2 এর ক তে বলা আছে। এরপর বলা আছে বাংলাদেশে একটা ভাষা হবে যার নাম হবে বাংলা, 3 নম্বর অনুচ্ছেদে বলা আছে। কত নম্বর? 3 নম্বর। এরপর আসেন জাতীয়তা যেটা আছে, জাতীয় ফুল, জাতীয় ফল, জাতীয় পশু, জাতীয় পাখি, জাতীয় কবি থেকে শুরু করে বাংলাদেশের যা কিছু জাতীয় যা কিছু থাকবে সব জাতীয়গুলো হচ্ছে 4 নম্বর অনুচ্ছেদে বলা আছে। কত নম্বর? 4 নম্বর অনুচ্ছেদে। তাহলে 1 2 3 4 কিন্তু শেষ, 1 2 3 4 শেষ। এবার আসেন 5 নম্বর অনুচ্ছেদে বলা আছে বাংলাদেশের একটা রাজধানী থাকবে যার নাম হবে ঢাকা। বাংলাদেশে একটা কি থাকবে? রাজধানী থাকবে যার নাম হবে ঢাকা। এটা কত নম্বর অনুচ্ছেদে বলা আছে? 5 নম্বর অনুচ্ছেদে বলা আছে। 6 নম্বর অনুচ্ছেদে বলা আছে নাগরিক হিসেবে বাংলাদেশিরা বাংলাদেশী হিসেবে পরিচিত হবে, এবং অ্যাজ এ আমরা যদি জাতি হিসেবে বাঙালি আর নাগরিক হিসেবে বাংলাদেশী হিসেবে পরিগণিত হবে। কত নম্বর অনুচ্ছেদে বলা আছে? 6। 6 এর কতে বলা আছে এটা, আর খতে বলা আছে জাতি হিসেবে বাংলাদেশি, নাগরিক হিসেবে বাংলাদেশি আর জাতি হিসেবে বাঙালি। 6 এবং 6 এর ক দুটাতে বলা আছে। তাহলে 6 আমরা শেষ করলাম। এবং সর্বশেষ যেটা 7 নম্বর অনুচ্ছেদে সংবিধানের প্রাধান্যর কথা বলা আছে। কত নম্বর অনুচ্ছেদে? 7 নম্বর। অর্থাৎ সংবিধান সংশোধন, সংযোজন, বিয়োজন থেকে শুরু করে যা কিছু আছে সবকিছু 7 নম্বর অনুচ্ছেদে বলা আছে। তাহলে এটা যদি আপনার মনে থাকে 1 থেকে 7 থেকে যদি কখনো আসে ভুলবেন? সম্ভাবনা আছে? একবার যদি মুখস্থ থাকে কোনোভাবে ভোলার সম্ভাবনা নাই। কারা কারা মুখস্থ করেছেন দেখি একটু ধরি, দেখি 2 একজনকে ধরি। আমি চোখ বুজে বলতে হবে, চোখ বন্ধ করে বলতে হবে, ঠিক আছে? আমি হাতগুলো সবার নামাই দিচ্ছি, হ্যান্ড রাইজ করবেন না প্লিজ। যদি আমি না বলি কেউ হ্যান্ড রাইজ করবেন না। কাদের হয়েছে বলেন, হাত তোলেন। আচ্ছা, জুইমণি একজনকে দেখলাম আমি, তিশা, ওকে। প্রথম যেহেতু জুইমণি হাত তুলেছেন, জুইমণি বলেন আপনি এই যে সূত্রটা বলেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ বলেন আপনি এটা।
একটি দেশ গঠন করতে সীমানা, ধর্ম, ভাষা ও জাতীয়তা যেমন দরকার, তেমনি রাজধানী, নাগরিকত্ব, সংবিধান দরকার। আপনি বলেন তো ধর্ম কোন অনুচ্ছেদে বলা আছে? 2-এর ক। রাজধানী? 5 নম্বর অনুচ্ছেদে। দেখে বলতেছেন নাকি না দেখে? না দেখে স্যার। আপনাকে তো ঠিক দেখতেছি না, এই জন্য বলতেছি আর কি। না দেখে স্যার। আর মিথ্যার আশ্রয় নিলে আপনি ঠকবেন না, আমার কোনো যায় আসে না। জি স্যার। ঠিক আছে। সব মেয়েগুলো হাত তুলছে, ছেলেগুলোর হাত কই দেখি? ছেলেদের হাত কোথায়? আল্লাহ রহমত করে একটা ছেলে হাত তোলা নেই। ছেলেরা যে ফাঁকিবাজি করে এখানে বোঝা যাচ্ছে। হ্যাঁ, সেলিম রেজা বলেন, আপনি বলেন। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম, বলেন আপনি। একটি দেশ গঠন করতে সীমানা, ধর্ম, ভাষা ও জাতীয়তা যেমন দরকার, তেমনি রাজধানী, নাগরিক ও সংগঠনও দরকার। কি? সংগঠন দরকার। সংবিধান সংবিধান দরকার। স্যার, সংবিধান দরকার। আচ্ছা আচ্ছা। যাই হোক, মোটামুটি দুজনকে আমি ধরলাম, যারা হাত তুলেছেন তারা তো সাহস করে তুলেছেন আমার মনে হয়। যদি মুখস্থ হয়ে যায় তাহলে 1 থেকে 7 শেষ। আর কখনো এটা নিয়ে কোনো চিন্তা থাকবে না, জি বা স্যার। এটা নিয়ে কোনোদিন আর কোনো মাথায় আসবেও না। ওকে। সো জি তাহলে স্যার। জি। আমরা কি পড়লাম, এটা কিন্তু শেষ। 1 থেকে 7 আমাদের শেষ হয়ে গেল। এখানে আরেকটা অনুচ্ছেদ মনে রাখবেন, 12 নম্বর অনুচ্ছেদও আপনাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। 12 নম্বরটা বর্তমানের জন্য গুরুত্বপূর্ণ, আগে গুরুত্বপূর্ণ ছিল না। 12টা আপনি লিখে নিতে পারেন। এখন আমরা যেহেতু 1 থেকে 7 শেষ, আমরা দেখি পরবর্তীগুলো আপনাদের যে লিখে দিয়েছি সংবিধানের, এগুলো কি কি আছে আপনাদের। এগুলো যা যা আছে এতগুলো, এত কিছু পড়ার দরকার আপনাদের নেই। এগুলো কোনো কিছুই আপনাদের এত বেশি পড়ার দরকার নেই। অর্থাৎ দেখেন, 1 থেকে 7 যদি আমরা এখন সামারাইজ করি, প্রজাতন্ত্র নামে একটা বাংলাদেশ হবে। বাংলাদেশের রাষ্ট্রীয় সীমানা 2 নম্বর বলা আছে। ধর্ম সম্পর্কে 2-এর কতে বলা আছে। রাষ্ট্রভাষা সম্পর্কে 3 নম্বর বলা আছে। জাতীয় যা কিছু আছে 4 নম্বর অনুচ্ছেদে বলা আছে। 5-4-এর ক আমার দরকার নাই, 4-এর কথা কখনো আর আসবে না। 5 নম্বর বলা আছে না রাজধানীর কথা, 6 নম্বরে নাগরিকত্ব, 7 নম্বরে সংবিধান। তার মানে কি শেষ। 1 থেকে 7 যেন আর কোনোভাবে কোনো সমস্যা না হয়। এখন আমরা আর ছোট ছোট গুলো দেখবো, যে পরবর্তী অনুচ্ছেদগুলো আমরা কি কি বলেছিলাম। 12 নম্বর অনুচ্ছেদের কথা আমি আপনাদের বলেছি। 12 নম্বরের কথা বলা আছে বর্তমান প্রেক্ষাপটে খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ধর্ম নিরপেক্ষতার কথা বলা আছে কোথায়। গণতন্ত্র এবং মানবাধিকার, সমাজতন্ত্র 10, 11, 12। অর্থাৎ আপনি যদি আমাদের যে মূলনীতি 4টা আছে, এই মূলনীতি 4টা হচ্ছে 9 থেকে শুরু করে 12 পর্যন্ত। কত? 9 থেকে শুরু করে 12 নয় পর্যন্ত থেকে এটা বারো লিখতে পারেন পর্যন্ত আপনি, বা পড়তে পারেন। 9 নম্বরে জাতীয়তাবাদের কথা বলা আছে, 10 নম্বরে সমাজতন্ত্রের কথা বলা আছে, 11 নম্বরে গণতন্ত্র এবং 12 নম্বরে ধর্মনিরপেক্ষতা। তবে সবচেয়ে বেশি যেটা আসে এই ধর্মনিরপেক্ষতা আসে। ঠিক আছে। সবচেয়ে বেশি যেটা আসে এই ধর্মনিরপেক্ষতা আসে, তারপরে গণতন্ত্র, তারপর সমাজতন্ত্র, তারপর জাতীয়তাবাদ। অর্থাৎ 9 থেকে 12 পর্যন্ত এই 4টা অনুচ্ছেদকে আপনি মনে রাখবেন। 13 নম্বর কেন বলেছিলাম? 13 নম্বর বলেছিলাম যে মালিকানার নীতির কথা একবার পরীক্ষা আসছিল, এই জন্য এটা দিয়েছি আপনাদের গুরুত্বপূর্ণ ধরে। তারপরে আমি দিয়েছি 17 নম্বর। 17 নম্বর দেওয়ার কারণ কি? 17 এবং 18 অবৈতনিক এবং বাধ্যতামূলক শিক্ষার কথা বলা আছে 17 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী। বাধ্যতামূলক শিক্ষার কথা বলা আছে। এরপর যদি আমি 18তে যাই, 18 নম্বর অনুচ্ছেদে যেটা বলা আছে পরিবেশ জীববৈচিত্র্য সংরক্ষণের কথা, এটাও একবার পরীক্ষা আসছিল আপনাদের, এই জন্য এটা গুরুত্বপূর্ণ ধরে দিয়েছি। তবে এখন এটা না পড়লেও চলবে, সমস্যা নেই। 22 নম্বর অনুচ্ছেদ আমি আপনাদেরকে দিয়েছিলাম নির্বাহী বিভাগ হতে বিচার বিভাগের পৃথকীকরণ। এটা মূলত 2007 সালে হয়েছিল, 2007 সালের 1 নভেম্বর হয়েছিল। মাজদার হোসেন মামলার মাধ্যমে বিচার বিভাগকে স্বাধীন ঘোষণা করা হয়েছিল। এটা পরীক্ষা আসে আপনাদের ঘন ঘন, ঘন ঘন পরীক্ষা আসে সচরাচর, সেই জন্য এটাকে আপনাকে মনে রাখতে হবে, অবশ্যই ভালো করে মনে রাখতে হবে এটাকে। এরপর আসেন, আমি কোনটা বলেছি, 27 থেকে শুরু করে কত পর্যন্ত? 41 নম্বর পর্যন্ত। এটা হচ্ছে মৌলিক অধিকারের কথা বলা আছে এখান থেকে। 26 যদিও গুরুত্বপূর্ণ নয় এতটা, 26 থেকে এভাবে আসে না। এজন্য আমরা 27 থেকে যদি আমরা ধরতে চাই, যে 27 থেকে শুরু করে আপনারা গুরুত্বপূর্ণ যেগুলো আছে দেখেন। 27 নম্বর অনুচ্ছেদে বলা আছে একেবারে কোর পয়েন্ট এগুলো, 27 থেকে 41 প্রত্যেকটা গুরুত্বপূর্ণ। আইনের দৃষ্টিতে সমান কত নম্বর অনুচ্ছেদে বলা আছে? 27 নম্বর অনুচ্ছেদে বলা আছে। ধর্ম, গোষ্ঠী, বর্ণ, নারী পুরুষ ভেদে কোনো বৈষম্য করা যাবে না, এটা 28 নম্বর অনুচ্ছেদে বলা আছে। যদিও এটা আমরা দেখেছি যে বৈষম্য চলেই ছিল, হ্যাঁ, কোটা হ্যান ত্যান, এটা ওটা। আমি আপনাকে প্রথমেই লিখে দিয়েছি ওসমান গনি। আপনি কি মানে ঘুমেছিলেন এতক্ষণ? আমি যেগুলো লিখে দিয়েছি সেগুলো অ্যানালাইজ করতেছি, তাহলে আপনাকে লিখতে হবে কেন এটা বলেন আগে আপনি। 28-এ কি বলা আছে? ধর্ম, গোষ্ঠী, বর্ণ, নারী পুরুষ ভেদে কোনো বৈষম্য না করা।
তো যেহেতু বৈষম্য না করা, তার মানে আমরা কিন্তু বৈষম্যের মধ্যে ছিলাম, বেশ কিছুদিন ছিলাম। এরপর যদি বলি সরকারি নিয়োগ লাভের সুযোগের সমতার কথা বলা আছে 29 নম্বর, এটাও পরীক্ষায় এখনকার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ এটা আপনারা ভালো করে জানেন, এই যে গত কয়েকদিন আগে পরীক্ষা হলো, ভূমিতে পরীক্ষা হলো, সেখানে ধর্ম নিরপেক্ষতা, চিন্তা ও বিবেকের স্বাধীনতা চলে এসেছিল। তার মানে প্রত্যেকটা গুরুত্বপূর্ণ আপনাদের জন্য। এরপর আসেন, এই 30 নাম্বারটা খুব একটা গুরুত্বপূর্ণ না, তারপর একটু পড়ে নেবেন। এরপর হচ্ছে আইনের আশ্রয় লাভের সুযোগ লাগবে 31 নম্বর অনুচ্ছেদে, অর্থাৎ আইনের সমান আশ্রয় লাভ করবে। কি লাভ করবে? আইনের সুযোগ সমান আইনের লাভ করবে। আশ্রয়। বাট এটা থেকেও আমরা কিন্তু তেমন একটা পাইনি, অর্থাৎ মানুষ ভেদে আইন ভিন্ন রকম ছিল। মানুষ ভেদে আইন ভিন্ন রকম ছিল, এটা আমরা দেখেছি সবাই, তাই না? তো এটাও আমরা আইনের সুযোগের সমতার ক্ষেত্রেও কিন্তু ওরকম ভাবে আমরা পাইনি, আমরা বলতে পারি। তবে সংবিধানে স্পষ্ট এগুলো বলা আছে, এখন বাস্তবে হোক বা না হোক। এটা না। আমাদেরও কিছু ব্যর্থতা আছে, সেটা হচ্ছে আমরা সংবিধান জানি না, সংবিধান পড়ি না, সংবিধানের রুলস জানি না, তাই হাউমাউ খাউ করে থাকি সারাক্ষণ, নাকি? যেমন আপনাকে যদি ধরে নিয়ে যায়, সাপোজ আপনাকে যদি ধরে নিয়ে যায়, এখন কি কাজ করতেছো? কোনো কাজ? এখানে ক্লাসের সময় আপনাকে যদি কেউ ধরে নিয়ে যায়, আপনাকে ঠিক কোন ধারা বলে, কোন আইন বলে ধরে নিয়ে গেল, আপনি কিন্তু জানেন না। জানেন? কে কয়জন জানেন বলেন তো দেখি? এবং ধরার পরে ঠিক আপনাকে কতক্ষণ তারা রাখতে পারবে, এটাও আপনারা জানেন না। সংবিধান স্পষ্ট বলা আছে কতক্ষণ রাখতে পারবে ধরার পরে। আপনাকে যদি কেউ ধরে নিয়ে যায়, কোনো পুলিশ, প্রথমত ফার্স্ট যে প্রায় শর্ত সেটা হচ্ছে, যে আপনাকে ধরবে অবশ্যই তাকে পরিচয় দিতে হবে। ফার্স্ট পরিচয় দেওয়ার পরে আপনি তাকে, তার আপনার আপনার অধিকার আছে আপনার অপরাধ জানা, আপনি কি অপরাধ জি। করেছেন। তারপরে আপনি সবকিছু জানার পর তার সাথে যাবেন, সে আপনাকে সর্বোচ্চ থানায় 24 ঘন্টা রাখতে পারবে, এরপর আপনাকে আদালতে প্রেরণ করতে হবে, এটা নিয়ম। বাট এগুলো কি হয় আমাদের দেশে? জি হয় না। না। এটা না হওয়ার কারণ কি? আপনি আবার আমার এই অধিকার সম্পর্কে সচেতন না। আমাকে কেউ ধরতে আসলো, এই তো আপনাকে এখন সাথে যেতে হবে। কিন্তু এই ক্ষেত্রে আমি যেটা বলি, যে মহিলাদের একটা বড় ভূমিকা থাকে। যাদের বাড়িতে মহিলা আছে বা আপনার ওয়াইফ আছে, যদি হাজবেন্ডকে কখনো ধরতে চায়, আপনাকে জাস্ট একটা ট্রিক শিখে দেওয়া, যে আপনি অবশ্যই সামনে দাঁড়াবেন। ঠিক আছে? আপনি অবশ্যই সামনে দাঁড়াবেন, যে আগে সামনে দাঁড়াবেন, কারণ মহিলাদের গায়ে হাত তোলা নিষিদ্ধ। আর যদি তোলে তাহলে ওর চাকরি থাকবে না, নিশ্চিত। সো এই তো ভালো আপনি আগে বুদ্ধি। সামনে দাঁড়াবেন, যে আমার হাজবেন্ড বা আমার ভাই অথবা আমার ছেলের অপরাধটা কি, ফার্স্ট এটা জানতে হবে। অপরাধ জানার পরে আপনি তাকে বলবেন, আপনি অবশ্যই তাকে জিজ্ঞাসা করুন, আপনার আইডি কার্ড শো করেন, আপনার আইডি কার্ড শো করেন। এটা হচ্ছে কিছুক্ষণ বিলম্ব করা। যদি আপনাকে ফেক কেউ ধরে নিয়ে যেতে চায়, আপনি এই পলিসিতে মানে করতে পারবেন, নিজেকে সেভ করতে পারবেন। অর্থাৎ অনেকে এসে বলে আমরা আইনের লোক, সাথে আসেন, চলে যায়, আর এদিকে হাউমাউ করে কান্না করেন। এটা করা যাবে না। সেটা হচ্ছে ওই সময়গুলোতে অন্যভাবে ট্যাকেল করতে হবে। অন্যভাবে ট্যাকেল বলতে, আপনি অ্যাজ এ ফিমেল আপনি সামনে দাঁড়াবেন, আপনাকে সহজে হাত দেওয়ার কোনো ক্ষমতা নেই, যে হোক সে। ঠিক আছে? আপনি বলবেন, আপনার আগে পরিচয় দেন, আপনি কে, আইডি কার্ড দেখার চেষ্টা করবেন। ঠিক আছে? এতে করে সময় ক্ষেপণ হবে, আশপাশের মানুষ আসবে, তখন যদি সে আসলে ফেক হয়, অবশ্যই সে দৌড়াবে, থাকবে না। মহিলা পুলিশকে কখনোই অপরাধী ছাড়া হাত দিতে পারবে না। ঠিক আছে? অর্থাৎ আপনি অপরাধী না, আপনাকে হাত দিতে পারবে না, কখনোই সম্ভব না। সো সেহেতু আপনার হাজবেন্ডকে ধরতে আসলো, মহিলা পুলিশ আসুক আর পুলিশ আসুক, যে আসুক আসুক, ধরা সম্ভব না। আপনি জাস্ট মনে করবেন যে যদি ফেক কেউ ধরে, পুলিশ ধরলে তো আপনি মানে বের হয়ে আসবেন, কিন্তু ফেক কে ধরলে তো গুম হয়ে যায়, গুম হয়ে যায় আর বের হয় না। ওই ক্ষেত্রে আপনাদের অ্যাক্টিভিটি হচ্ছে, আপনারা অবশ্যই জানতে চাবেন, আপনার আইডি কার্ড দেখান আগে প্রথমত। যদি সিভিল হয় আইডি কার্ড, পোশাকে হলো আপনার আইডি কার্ড, কারণ পোশাক পরেও এখন অনেক সময় এগুলো হচ্ছে। তারপরে আপনি বলবেন অপরাধ বলেন, অন্যায় ছাড়া এই রুম থেকে বের করতে পারবেন না, তার অপরাধ ছাড়া তাকে এই রুম থেকে বের করতে পারবেন না। 144 ধারা অনুযায়ী বিনা পরোয়ানায় গ্রেপ্তারি জারি করতে পারে, কখন? সেটা হচ্ছে যখন 144 ধারা জারি থাকে, এছাড়া সম্ভব না। যেহেতু সম্ভব না, সুতরাং আপনাকে অবশ্যই এটা জানতে হবে তার অপরাধটা কি। অমনি ভুং ভাং কিছু বললে অপরাধ হয় না। আপনি বডি নিয়ে সামনে দাঁড়ালেও কোনো সমস্যা নেই, কারণ এটাতে আপনার রাইট আছে। হ্যাঁ, আমরা না জানার কারণে আমরা এটা করে ফেলি, অনেক সময় পুলিশ ধরে নিয়ে যায়, নিরুপায় থাকে, অথবা অন্য কোনো কেউ ধরে নিয়ে গেলেও আমরা এই বিপদে পড়ে যাই। আপনি বডি নিয়ে সামনে দাঁড়ান, কোনো সমস্যা নেই, অপরাধ বলে ওকে নিতে হবে। সো যদি সে ফেক হয়, অবশ্যই দেখবেন মানুষ আশপাশ আসার আগে সে এখান থেকে দৌড়াবে বা পালাবে, বা বিভিন্ন অজুহাত দেখে এখান থেকে সরে পড়বে। কারণ মানুষ তো যখন ভিড় করবে তখন তার আসল পরিচয়টা জেনে যাবে। আর যদি রিয়েল হয়, তারপর আপনাকে অবশ্যই অপরাধ জেনে নিয়ে যেতে হবে। এতে করে সুবিধাটা কি?
ফেক হলে তো পালাবে, আর যদি রিয়েল হয় 2-4 জন 5 জন মানুষ সাক্ষী থাকবে যে আপনার কাউকে নিয়ে যাচ্ছে সে। এতে করে ভবিষ্যতে যদি সে গুম হয়, ভবিষ্যতে সে কোনো নির্যাতনের শিকার হয়, কোনো কিছু হয়, তাহলে এই মানুষগুলো যে সাক্ষী হয়ে দাঁড়াবে, এটা বিচার পাওয়ার সম্ভাবনা আছে। এটা হচ্ছে জাস্ট একটা মানে সংবিধানের রুলস অনুযায়ী আপনি যদি চলতে চান এটা চলতে পারবেন। এই যে গতকাল দেখলাম এক হুজুরকে খুবই নাকি সে হাফেজ, কোরআন হাফেজ, তার 4টা মেয়ে সেনাবাহিনী ধরে নিয়ে গিয়ে তাকে মেরে ফেলেছে, নির্যাতন করে মেরে ফেলেছে। এটা দেখছি যে ভাইরাল হচ্ছে। এটা কেন হলো, তাই না? তাকে কোন অপরাধে ধরে নিয়ে যাওয়া হলো? পরে ওটা দেখলাম যে তার কোনো পার্শ্ববর্তী কোনো তার সাথে শত্রুতা ছিল, সে সেনাবাহিনীকে অন্যভাবে বুঝিয়েছে লোকটার ব্যাপারে, জঙ্গি টঙ্গি এরকম কিছু আর কি, বুঝিয়ে তাকে ধরে নিয়ে যা তার পা থেকে মানে কোমরের নিচে শুধু নির্যাতন করেছে, এই জন্য মারা গেছে সে। তো এটা তো হতে পারে না। এটা এটা অসভ্যতার একটা বড় পরিচয় হচ্ছে এটা। আমি কাকে নিয়ে যাব তার অপরাধ অবশ্য আমাকে জানতে হবে, তারপর তাকে মারতে হবে। মারলে তো তাকে জীবন মেরে ফেলা যাবে না, কাস্টডি থেকে মরবে, মানে এটা কোন ধরনের মানে ইয়া, সেনাবাহিনী হোক আর যেটাই হোক, এটা কখনোই করতে পারে না। এটা হচ্ছে একবারে মানে মবের, যদি আমরা বলি একেবারে সবচেয়ে নিচু লেভেল হচ্ছে এটা, যদি কোনো কিছু করতে চায়। সো এই জায়গাগুলোতে বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপট, আপনাকে আমি স্বীকার করেন বা না করেন, খুবই ভয়াবহ হচ্ছে। জি জি মানে এই বিগত সরকারের যারা ছিল, তারা এখন বিভিন্নভাবে আপনাকে বিভিন্ন উপায়ে মানুষকে টর্চার করার চেষ্টা করতেছে। কাউকে ছিনতাইয়ের পরিমাণ প্রচুর বেড়ে গিয়েছে, রাস্তাঘাটে যা আছে সব ছিনতাই হচ্ছে, অমনি অটোমেটিক ডাকাতি হচ্ছে। এটার কারণ হচ্ছে সামলানোটা কঠিন হয়ে যাচ্ছে। কারণ 16 বছর 17 বছর একটা ক্ষমতায় ছিল, তার তো আর হাত ছোট না, নিচু থেকে উঁচু পর্যন্ত পুরোটাই তার হাত আছে। এই জায়গাগুলোতে এটা হচ্ছে। গতকাল আমি দেখলাম যাত্রাবাড়িতে এক ছেলেকে মেরে ফেলেছে মানুষের সামনে, সবার সামনে, 2-3 জনে ধারালো অস্ত্র দিয়ে মেরে ফেললো। ভিডিওটা ফাঁস হয়েছে, ভিডিও করতে পেরেছে মানুষ, তাকে বাঁচাইতে পারে নাই। হ্যাঁ, এটা হচ্ছে আরেক প্রকার মেন্টাল সাইকো তৈরি হচ্ছে সমাজে। বাড়িতে আগুন লাগতেছে, ভিডিও নিয়ে আগে দৌড়াচ্ছে, আগুন থামানোর আগে ভিডিও নিয়ে দৌড়াচ্ছে। এটা মেন্টাল সাইকো না? এটা মেন্টাল সাইকোতে পরিণত হচ্ছে জাতি। সো এই যে দেখলাম 3-4 জনে তাকে ধরে মারতেছে, সবাই ভিডিও করতেছে, তাকে ধরার জন্য কেউ গেল না, একটু পরে সে শেষ হয়ে গেল। অথচ ছেলেটা নব্য বিবাহিত, ওয়াইফের সন্তান সম্ভবা। কেমন লাগে ব্যাপারগুলো শোনার পরে? সো এটা কি? এটা মানে মানুষের মধ্যে একটা নিকৃষ্টতার পরিচয় হচ্ছে না সম্পূর্ণভাবে? এগুলো থেকে পরিত্রাণ পাবো কি? সো বর্তমান প্রেক্ষাপটটাই এমন একটা ঘোলাটে আকার ধারণ করতেছে যে প্রত্যেকটা সাইট কেমন জানি অন্যরকম হয়ে গেছে। তো আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলা, যে এই সময়ের মধ্যে সবচেয়ে বড় যেটা হচ্ছে ছিনতাইটা। এখানে যে স্টুডেন্টগুলো আছেন সবার উদ্দেশ্যে বলা, বিশেষ করে মেয়েদের, আপনারা অনেক গয়নাগাটি পরে বাইরে হন, হ্যাঁ, বিভিন্ন আত্মীয় স্বজনের বাড়িতে যান, এটা করবেন না। হুম নিজেকে শো অফ করার জায়গা থেকে একটু দূরে থাকেন আপাতত। কারণ আপনি চিন্তাও করতে পারবেন না আপনার এই গয়নাগাটির প্রতি অন্য অন্য কারো লালসা আছে। হ্যাঁ, নিজে তো একেবারে পুরো শরীর আবৃত করে যাচ্ছেন গয়না দিয়ে, যখন ধরবে পুরোটা কান টান ছিঁড়ে নিয়ে যাবে, কিছু করতে পারবেন না। হ্যাঁ, সো ওই জায়গা থেকে যতই আপনার শো অফ করার জায়গা থাক, আপনি পোশাক দিয়ে শো অফ করেন বা ই করেন, কখনোই স্বর্ণের অলংকার পরে বাইরে বের হয়েন না আপাতত কিছুটা দিন, যতক্ষণ না পর্যন্ত জিনিসগুলো না হয়। কারণ আমি নিজের চোখে দেখতেছি খুব পরিমাণ ছিনতাই হচ্ছে। সো এই জায়গা থেকে অবশ্যই নিজেকে একটু সেফ রাখেন। এখন বর্তমান পরিস্থিতির একটু সামাল দিতে হবে। সরকার তো কত করবে, আর সরকারও কম করতেছে না, কিন্তু পুরো দেশটা তো ছড়িয়ে গেছে, এই ঝামেলা হচ্ছে এই জায়গায়। সো মহিলাদের উদ্দেশ্যে বলবো এই জায়গাগুলো একটু এখন কম করবেন। দিনে দিনে সব জায়গা থেকে ফেরার চেষ্টা করেন, রাত্রে প্রাইভেট কার ভাড়া করে নিয়ে, সিএনজি ভাড়া করে নিয়ে এই এই ব্যাপারগুলো দেখেন না। সবচেয়ে বেশি হাইজ্যাক ডাকাতি হচ্ছে প্রাইভেট কারে। গত পরশুদিন আমার এক কলিগ, তার পুরো ফ্যামিলি সহ হাইজ্যাক হয়েছে, মানে ডাকাতি হয়েছে। ফেনীতে যাওয়ার সময় ফেনীর রাস্তায় আটক করে একেবারে মোবাইল টোবাইল যা আছে, যা যাবতীয় একটা জিনিসও নিয়ে যেতে দেয়নি, শুধু খালি মানুষগুলো ফেরত দিছে। সো একটা জিনিস হারিয়ে যাওয়ার এক জিনিস না, এক মোবাইল হারিয়ে গেলে 20,000 50,000 টাকা যাবে, কিন্তু মোবাইলের ভিতরে 50 লাখ টাকার জিনিসও থাকতে পারে। হ্যাঁ, এই জিনিসগুলো খেয়াল রাখবেন। এই মোবাইলের ছবি পিক দিয়ে আপনাকে ব্ল্যাকমেলিং করে যুগের পর যুগ আপনার সর্বস্ব করে দিতে পারে। তো সব কিছু থেকে আমি বলবো যে আপনারা একটু একটু ঘোরাফেরা বা এই যে অর্নামেন্ট জাতীয় জিনিসগুলো থেকে একটু সাবধান থাকার চেষ্টা করবেন। হ্যাঁ, মেয়েদের উদ্দেশ্যে বলি, এই বিবাহবাদীতে যাবেন বা আত্মীয় স্বজনের বাড়িতে যাবেন, এগুলো শো আপ করিয়েন না কাইন্ডলি। কারণ আপনাকে ধরা মানে আপনার সাথে যে থাকবে তাকেও ধরবে, সবাইকে একবারে করে ফেলবে। তো যাক, যেখানে ছিলাম, আইনের আশ্রয় লাভের অধিকার আমরা জানি না। এই অধিকার না জানার কারণে আমরা কিন্তু অনেক ক্ষেত্রে পিছনে পড়ে যাই, অনেক ক্ষেত্রে পিছুপা হয়ে যাই। মূল সমস্যা হচ্ছে এই জায়গায়।
এই যে আপনারা সবাই 12 ফেল মুভি দেখেছেন না, 12 ফেল মুভি কি জি জি দেখেছেন? সেখানে কিন্তু ওই যে মনোজের বন্ধুকে যখন ধরে নিয়ে গেল, মনোজ কিন্তু থানায় গিয়ে বললো যে আপনি তাকে কোন ধারা বলে গ্রেপ্তার করেছেন? সে বলল যে সে রাস্তায় সাহস করেছে, এই জন্য ধরে নিয়ে এসেছি। সাহস করার জন্য তো ফার্স্টলি অ্যালার্ম দিতে হয়, আপনি তো ধরে নিয়ে আসতে পারেন না। পুলিশ কিন্তু থতবত খেয়ে গেল যে এটা আবার কোত্থেকে জানলো সে। সে কিন্তু সংবিধানের পিআরসিপি বা পুলিশের যে আইনটা আছে সেটার ধারাগুলো ফটফট করে বলতেছিল, এই ধারা অনুযায়ী তো আপনি এটা করতে পারেন না। আবার বলতেছে আপনি জরিমানা কেন করলেন? সে সে পাবলিক ট্রান্সপোর্ট ক্ষতি করেছে, জরিমানা করেছে। কিন্তু জরিমানা পাবলিক ট্রান্সপোর্ট থেকে তো জরিমানা হয়, এটা তো ঘুষ হতে পারে না। আপনি তো ঘুষ নিয়েছেন তার কাছ থেকে। তো যখন সে এটা বললো, শেষে কিন্তু মনোজ বলল যে আমি পুলিশের মানে আইপিএস অফিসারের আমি ভাইবা দিচ্ছি সামনে, যদি কোনোভাবে পুলিশ হতে পারি তাহলে ফার্স্ট কাজটাই হবে তোমাকে এখান থেকে বহিষ্কার করা। তার মানে সে জানে বিধায় সে কিন্তু সবগুলো বলে ওখান থেকে তার বন্ধুকে ছাড়িয়ে আনছে। যদি না জানতো তাহলে সেখানে গিয়ে টাকা পয়সা দিয়ে হয়তো আরো দেখা যেত, সর্বস্ব তো খেয়ে ফেলে অনেক সময় পুলিশে, তাই না? নিতে নিতে আপনার ফকির বানায় ফেলে। তো ওই জায়গায় একটা মামলা দিয়ে হয়তো বা অন্যরকম কিছু করে ফেলতে পারতো। এই জন্য আপনাদের সংবিধানটা জানাটা জরুরি। বিশেষ করে স্পেশাল কিছু রুলস, সংবিধানের কিছু ধারা, এগুলো জানতে হবে আপনাদের। তাহলে সামনে যেটাই হোক, কোনো বিপদ পড়লে হুটহাট করে আপনি এখান থেকে রক্ষা পাবেন। ওকে? তো আর যাই জানেন বা না জানেন, সংবিধানটা একটু জানার চেষ্টা করেন। এরপর দেখেন 36 থেকে 41 পর্যন্ত যেটা বলা আছে, একেবারে পেশাভিত্তিক স্বাধীনতার কথা বলা আছে, এবং সর্বশেষ বলা আছে ধর্মীয় স্বাধীনতা। 41 নম্বরটা এখানে নেই, আমি আপনাদেরকে এই 36 থেকে ঠিক 41 কিভাবে মনে রাখবেন একটা টেকনিকের মাধ্যমে বলে দিচ্ছি। আশা করি টেকনিকটা পড়লে মোটামুটি হয়ে যাবে। 36 থেকে 41, চল সমাবেশ সংগঠনের চিন্তা করি, সংগঠনের চিন্তা করি, চল সমাবেশ সংগঠনের চিন্তা করি, পেশা ও ধর্মীয় স্বাধীনতা ভোগ করি, পেশা ও ধর্মীয় স্বাধীনতা ভোগ করি। দেখেন এটা থেকে 36 থেকে আপনাদের 41 শেষ হবে। অর্থাৎ এটা মনে রাখা যাবে, মনে রাখা যাবে তো নাকি? এটা মনে রাখা যাবে না বলেন তো দেখি একজন? আপনাদের তো মিউট করা আছে, এই জন্য সবাইকে তো আনমিউট করা যাচ্ছে না। সো তাহলে চল সমাবেশ সংগঠনের চিন্তা করি, পেশা ও বৃত্তির স্বাধীনতা ভোগ করি। চল বলতে চলাচলের স্বাধীনতা, চল ঠিক আছে? চলাচলের স্বাধীনতা বলা আছে কোন অনুচ্ছেদ অনুযায়ী? 36 নম্বর অনুচ্ছেদ। সংবিধানের 36 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী চলাচলের স্বাধীনতার কথা বলা আছে। অর্থাৎ আমি আমি আপনি কিভাবে চলাচলের স্বাধীনতা ভোগ করবো এটা বলা আছে। 37 নম্বর অনুচ্ছেদে বলা আছে সমাবেশের স্বাধীনতা, সমাবেশ যেটা করা, সমাবেশ করা যে কোনো জায়গায়, 37 নম্বর অনুচ্ছেদে বলা আছে। 38 নম্বর অনুচ্ছেদে বলা আছে সংগঠনের কথা, সংগঠনের স্বাধীনতার কথা বলা আছে। 39 নম্বর অনুচ্ছেদে বলা আছে চিন্তা ও বিবেকের স্বাধীনতা। কিসের স্বাধীনতা? চিন্তা ও বিবেকের স্বাধীনতা। এটা খুব বেশি আসে পরীক্ষায়। চিন্তা ও বিবেকের স্বাধীনতা কত নম্বর? 39 নম্বর। পেশা ও বৃত্তির স্বাধীনতার কথা বলা আছে 40 নম্বর অনুচ্ছেদে, আমরা যেটা এখন পর্যন্ত ভোগ করতেই পারি না। এবং ধর্মীয় স্বাধীনতার কথা বলা আছে 41 নম্বর অনুচ্ছেদে। তাহলে কি মনে রাখা সহজ না? এটা দিয়ে একবারে পুরোপুরি 5টা অনুচ্ছেদকে মনে রাখবেন, 5টা না 6টা অনুচ্ছেদকে। তাহলে এখানে 6টা, ওখানে 8টা, 14টা বা 15টা অনুচ্ছেদ যেগুলো সচরাচর আপনাদের পরীক্ষায় সবচেয়ে বেশি আসে, সেগুলো আমি আপনাদেরকে ছোট্ট টেকনিক দিলাম। এরপরে বাকিগুলো আপনারা নিজেদের মতো করে পড়ে নিলে এনাফ। বাকিগুলো আমি যা দিয়েছি আপনাদের এখানে, সবগুলো আপনারা নিজেদের মতো করে নিজেদের একেবারে যা যেভাবে ঠিক পড়া যায় সংবিধান বের করে অথবা কোনো জায়গায় সংবিধান নিয়ে সেগুলো পড়ে ফেলবেন। ক্লিয়ার সবাই? এর মধ্যে যেমন 70 অনুচ্ছেদে বলা আছে অভিশংসন, সংসদ সদস্যদের অভিশংসন, যদি কোনোভাবে সংসদ সদস্যরা ইয়ের বাইরে যায়, ফ্লোর ক্রসিং করে। ফ্লোর ক্রসিং বোঝেন তো? ফ্লোর ক্রসিং হচ্ছে সংসদ সদস্যরা যদি তার ওই দলের প্রধানের কোনো বা ওই দলীয় কোনো বিরুদ্ধে কথা বলে, তাহলে তাদের ফ্লোর ক্রসিং বলা হয়, এবং তার সংসদ সদস্য পদ থাকে না। এটা হচ্ছে আমাদের সংবিধানের সবচেয়ে নিকৃষ্ট আইন। সবচেয়ে নিকৃষ্ট আইনের মধ্যে হচ্ছে এটা একটা, যে আমি ভালো মানুষ, আমি সবকিছুই, আমি সংসদ সদস্য হয়ে গেছি, কিন্তু এখন সরকার একটা খারাপ কাজ করতেছে, আমাকে সেখানে বাধা দেওয়া যাবে না। আমি যদি বাধা দিই তাহলে আমার সংসদ সদস্য পদ থাকতেছে না। কেমন একটা জটিল সিস্টেম না? তার মানে এটাতে আপনাকে এখন যদি নেতা খারাপ হয়, আপনি খারাপ হতে বাধ্য।
নেতা যদি খারাপ হয় আপনি খারাপ হতে বাধ্য এই সিস্টেমের মাধ্যমে। অর্থাৎ ফ্লোর ক্রসিং করা যাবে না, আপনি যত ভালো মানুষ হন। এই জন্য ওই যে মাশরাফি বলেন আর সাকিব আল হাসান বলেন, যখন আপনারা তাদের জিজ্ঞাসা করছেন তখন কিন্তু আপনারা বলেছে আমাদের আমাদের তো হাত বাঁধা, আমরা কি করব। অর্থাৎ তারা যদি কিছু বলতে যেত ওই সময় সাকিব বা মাশরাফি, তাহলে তাদের সংসদ সদস্য পদ থাকতো না। তবে সাহসীরা এই চিন্তা করে না, তাই না? সাহসীরা কি এই চিন্তা করে? করে না। সাহসীরা ঠিকই ওই জায়গাটায় হিট করে। আজকে যদি মাশরাফি অথবা সাকিব এই আন্দোলনের সময় যদি নিজেরা এখানে নেতৃত্ব দিত, কি হয়ে যেত চিন্তা করেছেন একবার? হুম? মানে তাদেরকে মানুষ মনে হয় মাথায় তুলে রাখতো। প্রেসিডেন্ট হওয়া, প্রধানমন্ত্রী হওয়া তাদের জন্য তুরির ব্যাপার ছিল, যদি এই জায়গাটা তারা একটাই দিত নিমিষেই। অথচ তারা এই জায়গাটা ভুল করে ফেলেছে, এখন এটার খেসারত সারা জন্মে দিতে হবে আর কি। যাই হোক, সো এখান থেকে তাহলে আমরা যেটা বললাম, পেশাভিত্তিক স্বাধীনতার কথা আমি বলেছি। পেশাভিত্তিক স্বাধীনতা আমাদের নাই বললেই চলে। আমরা এই যে এখানে আপনারা এনটিআরসি শিক্ষক হওয়ার জন্য সবাই পড়তেছেন করতেছেন, তাই না? কেন এই পেশাভিত্তিক স্বাধীনতা নেই? কেন নেই? আপনি একটা বড় দোকান করে 1 লাখ টাকা ইনকাম করেন, আপনার কোনো দাম নেই, ঠিক আছে? কোম্পানিতে জব করে আপনি 2 লাখ টাকা বেতন পাচ্ছেন, আপনাকে এখন যখন যা বলবেন কিসের চাকরি করে, কোম্পানির চাকরি করে, বেতন কত, এত পায়। আবার আরেকজনকে জিজ্ঞেস করে কিসের চাকরি, সরকারি, কিসে কিসে কি কোন পদে, অফিস সহকারী। হ্যাঁ, এখন আপনার 2 লাখ ওখানে নাই, নাই হয়ে গেল, বলে কি যে সরকারি তো আর পায় নাই, কোম্পানির চাকরি তো। মানে আপনাকে প্রথমে শেষ করে দিল। আপনাকে প্রথমে সমাজটা ঠিক এইভাবে শেষ, সমাজটা ঠিক এইভাবে শেষ। আপনার এখানে আমি জানি এখানে যারা অনেকে আছেন 200 জনের মধ্যে ম্যাক্সিমাম গুলো চাকরিজীবী, এবং অনেকের ইনকাম 50-60 আপ, ঠিক আছে? 50-60 আপ, অনেকের ইনকাম 1 লাখও আছে এখানে আপনাদের। কিন্তু আপনাদের দরকার একটা পার্সোনাল আইডেন্টিটি। মানে চাকরি একটা পাইলে আপনার আইডেন্টিটি আছে, অন্যথায় আপনি যত লাখ ইনকাম করেন আপনার কোনো আইডেন্টিটি নেই। তাহলে আমাদের সমাজ আমাকে পেশা থেকে দূরে রাখতেছে না? পেশাভিত্তিক স্বাধীনতা থেকে আমাকে কি করতেছে? আমাকে ডমিনেট করে রাখতেছে, ঠিক আছে? অথচ উল্টো হওয়ার কথা ছিল, সরকারি চাকরি আর ব্যবসাকে আলাদা করে দেখার কথা। ব্যবসা যারা করে, ব্যবসার চেয়ে বড় কিছু নাই, ব্যবসার চেয়ে বড় কিছু নেই, এর চেয়ে টাকাও কোথাও নাই। বাট আমরা উল্টো করে দেখি। অভিভাবকরাও সেম অবস্থায় দেখে। অর্থাৎ চাকরিজীবী যদি কোনো ছেলে আসে সরকারি চাকরি পায়, এখন সে কততম গ্রেড, 16, 17, 18, 19, 20 না কোন গ্রেড দেখার সময় নেই, সরকারি চাকরি করে, তো আমার মেয়ে এখন যতই যোগ্যতাপূর্ণ হোক তাকে ওখানে বিয়ে দেবো। অথচ একজন কোম্পানিতে জব করে ভালো লেভেলে, যেখানে ওই সরকারি চাকরিজীবীর চা দেওয়ারও ক্ষমতা নাই, সে ওখানে জব করে, তার বেতন, তার প্রাইভেট কার থেকে শুরু করে সবকিছু কোম্পানি বহন করে। তারপরে যখন ঘর নিয়ে যান বলবে কি, যেহেতু কোম্পানি চাকরি করে, এখন আছে কালকে নাই, কি হবে, এরকম একটা অবস্থা। কিন্তু একবার খেয়াল করা উচিত যে কোম্পানি যদি কেউ 1 লাখ 2 লাখ টাকা বেতন পায়, সে 10 বছর চাকরি করে যা ইনকাম করবে, এ সারা জন্মেও সেটা পারবে না। হ্যাঁ, আমাদের দৃষ্টিভঙ্গি চেঞ্জ করতে হবে। আপনি জাপানের দিকে তাকান, জাপানের মানুষ সরকারি চাকরি করতে চায় না, জোর করে চাকরিতে নিয়ে যাওয়া হয়, তারপরও সরকারি চাকরি ছেড়ে দিয়ে চলে আসে, ঠিক আছে? আর এই দেশটার মানে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলো ঠিক এরকম অবস্থা। এটাকে এটাকে অবলম্বন করার মূল কারণটা কি জানেন? বাড়তি উৎকোচ পাওয়ার একটা চিন্তা ভাবনা, যে এখানে গেলে আমি বাড়তি ইনকাম করতে পারবো, বাড়তি আয় করতে পারবো, এই টাকা দিয়ে আমার আর কিচ্ছু লাগবে না, আমি চলতে পারবো। এই জায়গাটায় আমাদের খেয়ে ফেলেছে। তবে এটা সেও থাকেন, সামনে যে দিন আসতেছে যদি এরকম কিছু হয়, সরকারি চাকরির প্রতি মানুষের আর লোভ থাকবে না। যখন দেখবে কোনো ঘুষ নাই, কোনো বাড়তি টাকা পয়সা নাই, তখন দেখবেন লোভ চলে গেছে, এমনিতে অটো নাই। হুম। তো যাই হোক, এটা বলার মূল কারণ হচ্ছে আমাদের পেশাভিত্তিক স্বাধীনতা নেই। একটা সুন্দর স্ট্যান্ডার্ড যদি একটা আপনি বাইরে ফাস্ট ফুডের দোকানও দেন, মাস শেষে আপনার পকেটে 1 লাখ টাকা ঢুকবে, আপনি শিওর থাকতে পারেন বর্তমান প্রেক্ষাপটে। পৃথিবীতে 2টা পেশা কখনোই মানে শেষ হবে না, একটা হোটেল পেশা আর একটা হচ্ছে মেডিকেল পেশা। যতদিন মানুষ বেঁচে থাকবে ততদিন এই 2টা লাগবে, ঠিক আছে? সো এই 2টা দিয়ে মানুষ যদি একটা হোটেল পেশা দেয়, ছোট্ট একটা দোকান দেয়, দিয়ে যদি সে ফাস্টফুড বিক্রি করে সুন্দর সভ্য পরিবেশে, জাস্ট 2 থেকে 3 ঘন্টা 4 ঘন্টা, বিকেলে আসবেন, রাত 10টায় যাবেন, দেখবেন প্রত্যেকটা দিন 2-2.5 হাজার টাকা আপনার পকেটে লাভ ঢুকতেছে। মাস শেষে 70-80 হাজার 90 হাজার টাকা আপনার পকেটে ঢুকবে। বাট ওই যে ওইখানে একটা জিনিস, ইগোর একটা ব্যাপার আমাদের বিশাল কাজ করে। আমি মাস্টার্স পাস, আমি অনার্স পাস, আমি এমফিল, আমি পিএইচডি করছি, আমি ওই জায়গায় যাব, আমার কেমন বলবে মানুষ। সমাজ আবার এটা মানিয়ে নেয় না, ঝামেলা এই জায়গায়। ছেলে কি করে, ফাস্ট ফুডের দোকান করে, শেষ। আর দুনিয়া যা কিছু আছে দেখার সময় নেই, হবে না হবে না হবে না, আমার এটা দরকার নেই। এইভাবে সমাজটা তৈরি হয়ে গেছে, সমাজটাকে এইভাবে শেষ করে ফেলেছে। যাই হোক,
তাহলে এখান থেকে আপনারা এটা পড়ে নেবেন। এখন আমি যেটা বলবো, আর সংবিধানের যে অনুচ্ছেদগুলো দিয়েছি ওই অনুচ্ছেদগুলো বাসায় আপনারা অনুচ্ছেদ অনুযায়ী যেগুলো গুরুত্বপূর্ণ দেখে দেখে পড়া শেষ করে ফেলবেন। এখন এখান থেকে আমি যেটা বলবো সেটা হচ্ছে সংশোধনী ঠিক কোনটা আবার আপনাদের পড়া উচিত। সংশোধনীগুলো আমি এখানে লিখে দেবো, সংশোধনীগুলো পড়লে আপাতত সংবিধান শেষ। সংশোধনী এখন আপনাদের জন্য গুরুত্বপূর্ণ কোন কোনগুলো, ঠিক আছে? সংশোধনী গুরুত্বপূর্ণ হচ্ছে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, এরপর হচ্ছে 8 নম্বর, 13 নম্বর এবং 15 নম্বর এবং 17 নম্বর করা, 1 2 3 4 5 6 7, 17টার মধ্যে এই 7টা পড়লেই মোটামুটি এখান থেকে যদি আসে এখান থেকেই কমন পাবেন। ওকে, আচ্ছা। ডিবিনা আক্তার বলেছে, স্যার আমি যদি ছেলে হতাম ব্যবসা করতাম, মেয়ে হয়েছি তো এই জন্য চাকরি করা লাগবে। ছেলে হয়ে দেখেন না ঠিক কি করতেন। বগুড়াতে হয়ে গেছেন একটা ছেলে, আল্লাহর কাছে দোয়া করেন ছেলে হয়ে যাবেন, সমস্যা নেই। হয়ে গেলে তারপর কি করেন দেখবো। হ্যাঁ, হয় না এখন ছেলে হয়ে যাচ্ছে না? ছেলে তো হচ্ছে, বাংলাদেশে তো মনে হয় কয়েকজন হয়ে গেল এরকম রাতে রাতে ছেলে হয়ে যায়। এটা হচ্ছে আপনার যদি হতাম, ঠিক আছে? স্বপ্ন, স্বপ্ন দেখার, স্বপ্ন বাস্তবায়ন করার মধ্যে ফার ডিস্টেন্স। তো দেখা যায় খুব, বাস্তবায়ন করা সম্ভব না। হ্যাঁ, আমরা সবাই স্বপ্ন দেখতে পছন্দ করি কিন্তু বাস্তবায়নের জন্য চেষ্টা করি না, এটা হচ্ছে আমাদের দোষ। আমাদের লক্ষ্য এবং স্বপ্ন এবং লক্ষ্যের মধ্যে একেবারে রাত দিন তফাৎ আমরা জানেন না, কিন্তু স্বপ্ন এবং লক্ষ্যকে আমরা এক জায়গায় করে ফেলি। ঠিক আছে, স্বপ্ন এবং লক্ষ্য আপনারা জানেন না হয়তোবা, শিব খেরার একটা বই আছে, তুমিও জিতবে, দেখতে পড়তে পারেন, বাংলা অনুবাদ করা আছে। তো ওই বইটা আপনি পড়তে পারেন, ওখানে তিনি বলেছেন যে স্বপ্ন পূরণ কি আর লক্ষ্য পূরণ কি। হ্যাঁ, স্বপ্ন একটা জিনিস আর লক্ষ্য হচ্ছে আর একটা জিনিস। তো ওই লক্ষ্য এবং স্বপ্নকে আপনাকে অন্যভাবে দেখতে হবে। হ্যাঁ, শিব খেরা ওসমান গনি ওখানে দেখেন, ওখানে বলা আছে যে লক্ষ্য স্থির যদি আপনি না করতে পারেন তাহলে আপনি হয়তো তীরে এসে তরি ডুবে যাবে। কি হবে? তীরে এসে তরি ডুবে যাবে। আপনারা সবাই জানেন যে বিখ্যাত সাঁতারু ছিলেন, মহিলা সাঁতারু চ্যাডউইক। হ্যাঁ, এই চ্যাডউইক ছিলেন, সংবিধান 2টি ভাষায় লিখিত, বাংলা এবং ইংরেজি। চ্যাডউইক হচ্ছে বিখ্যাত ব্রিটিশ মহিলা সাঁতারু, তিনি ইংলিশ চ্যানেল পাড়ি দেবেন। ঠিক আছে, ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়ার জন্য তিনি একবার মনস্থির করলেন যে আমি ইংলিশ চ্যানেল পাড়ি দেব। সো লক্ষ্য স্থির যদি ঠিক না থাকে, দেখেন যে আমি ইংলিশ চ্যানেল পাড়ি দেব, তারেক আপনাকে কি আমি শুধু, আপনি কি এখানে শুধু পড়ার জন্য এসেছেন? আপনি পড়ার জন্য এসেছেন, আমি কেমন পড়াবো আপনাকে বলতে হবে। এই 4টা ক্লাস 5টা ক্লাস করার পরও আমার আমার ব্যাপারে আপনার ধারণা হয় নাই? এখানে কি শুধু পড়ার জন্য আপনারা আসেন নাকি কিছু শেখার জন্য আসেন, কোনটা? এত সিরিয়াস হওয়ার কারণ আছে কি? পড়া আপনার শেষ না হলে আপনি বলতে পারেন যে স্যার পড়া শেষ হচ্ছে না। হুম, আপনার কাছে কি মনে হয় এটাকে? তা আপনি তো লাইভ ক্লাস করলেই ভালো, ওখানে কোনো কথা বলা যায় না, ওখানে কিছু বলা যায় না, তাই এখানে আসছেন কেন কথা বলার জন্য? কখনোই পড়া নিয়ে আমার ব্যাপারে আপাতত আমি আপনাদের বলি, কখনোই বলবেন না। হ্যাঁ, বি কেয়ারফুল। আমি শুধু পড়ানোর জন্য আসা, এটা এটা রোবোটিক ইয়ে না। হ্যাঁ, আমার কথার মধ্যে আমি আপনাদেরকে কথা দিয়ে পড়া বোঝাই, এটা আপনাকে মনে রাখতে হবে। আর অধিক পাকনামো করাটা ঠিক না। হ্যাঁ, তো যেটা ছিলাম, চ্যাডউইক বিখ্যাত যে সাঁতারু ছিলেন চ্যাডউইক, আমাদের লক্ষ্য কেন মানে আমাদের হয় না, ফিল আপ করতে পারি না। চ্যাডউইক যেটা করেছে, সে ইংলিশ চ্যানেল পাড়ি দেবে, সে সাঁতারে নেমে গেল, প্রচন্ড ঠান্ডা। হ্যাঁ, প্রচন্ড ঠান্ডা, বরফকে পাড়ি দিতে হবে তাকে আর কি, বরফকে পাড়ি দিতে হবে। সে তখন বরফ পাড়ি দেওয়ার জন্য রাজি হলো, আমি বরফ পাড়ি দেব। এবং ওই সাগরে কিন্তু হাঙ্গরও আছে, সাঁতারুরা হাঙ্গরকে কিন্তু ওভারটেক করে, আপনারা জানেন না, বিশাল জায়গাগুলো তারা পাড়ি দেয়। সো হাঙ্গর আছে ওখানে, হাঙ্গর টাঙ্গর পাড়ি দিয়ে সবকিছু করে চ্যাডউইক সাঁতারের জন্য চলে গেল। কারণ সাঁতারের জন্য চলে যাওয়ার পরে সাঁতরালো, যতক্ষণ ইচ্ছে সে সাঁতরালো, কিন্তু লক্ষ্যের খুব কাছাকাছি, অর্থাৎ কিছুক্ষণ মানে এই সাঁতরিতে সাঁতরিতে হঠাৎ করে তার যে চোখের চশমাটা আছে এটা ঘোলা হওয়া শুরু করলো। ঠিক আছে, মানে প্রচন্ড লেভেলের কুয়াশার জন্য চোখের চশমাটা ঘোলা হচ্ছিল বারবার। সে চোখ দিয়ে খুব ভালোভাবে দেখতে পাচ্ছিল না যে আমি ঠিক কোথায় এসেছি, আমি ঠিক কোথায় এসেছি এই জন্য দেখতে পারলো না। অর্থাৎ সে কিন্তু তার লক্ষ্যটা স্থির করা বাদ দিয়ে চশমার প্রতি সে ইয়ে ছিল, আগ্রহী ছিল, যে চশমাটাকে গুরুত্ব দিয়েছে, যে চশমা আমাকে ঘোলা দেখাচ্ছে, আরো মনে হয় অনেক পথ আছে, আরো মনে হয় কি আছে, অনেক পথ আছে। সো এটা তখন তিনি কি করলো, সাঁতার বন্ধ করে দিল, দিয়ে উঠে দাঁড়ালো। উঠে দাঁড়ানোর পরে
চশমা যখন চোখ থেকে খুলে ফেললো, তখন দেখলো মাত্র আর 50 ফিট যদি যেত, তাহলে সে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে ফেলতো। কত? মাত্র 50 ফিট। এই 50 ফিট সে আর যাইতে পারেনি শুধু চোখে ঘোলা দেখার কারণে। তার মানে তার লক্ষ্য স্থির যদি ঠিক থাকতো, যে আমি এখানে লক্ষ্যটা ঠিক রাখলাম, আমি যতক্ষণ না গিয়ে সেখানে পৌঁছবো ততক্ষণ পর্যন্ত আমি কি করব না, থামবো না। কিন্তু সে সে কোথায় গুরুত্ব দিয়েছে? তার চশমায় গুরুত্ব দিয়েছে। তো চশমায় গুরুত্ব দেওয়ার কারণে সে একেবারে মাত্র 50 ফিট জায়গাও তার বাকি ছিল না, এই মুহূর্তে সে সাঁতার কাটা বন্ধ করে দিয়েছিল। 1 বছর অপেক্ষা করেছে সে। তার পরের বছরে সে আর চশমার দিকে তাকায় নেই। তার পরের বছর তার চেয়ে বৈরী আবহাওয়া ছিল, কিন্তু সে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়েছে। এবং এমনভাবে সে পাড়ি দিয়েছে যে অন্যান্য যারা আছে তাদের 2 ঘন্টা আগে সে ইংলিশ চ্যানেলে পৌঁছে গিয়েছিল। 2 ঘন্টা আগে। কেন? তখন কিন্তু তার লক্ষ্যটা ছিল তীর, চশমা না। ঠিক আমাদের মধ্যে এরকম আমরা অনেকে আছি, আমাদের লক্ষ্য ঠিক করতেই সময় চলে যায়। অর্থাৎ আমরা চশমাকে গুরুত্ব দিচ্ছি, তীরকে গুরুত্ব দিচ্ছি না। ঝামেলা হবে ওই জায়গায় গিয়ে। এই জন্য আমি প্রথম দিন আপনাদের বলেছিলাম যে অবশ্যই যারা এনটিআরসি এর এখানে প্রিলি করতেছেন, রিটেন করার চেষ্টা করবেন সাথে সাথে। এতে করে কি হবে, প্রিলির সাথে রিটেনটা হয়ে গেলে আপনার জন্য একটা প্রিপারেশন, একটা অ্যাডভান্স থাকলেন আপনি। আরেকবার রিটেন করে ফেলবেন, আপনার জন্য চাকরিটা পাওয়া সহজ হবে। কিন্তু আপনি এখনও চশমাটার মধ্যে অনেকে আছেন, আমি আগে প্রিলি পাস করি তারপর রিটেন করব। তার মানে আপনি কিন্তু অনেকটা দূরে আছেন। ঠিক আছে? সো এটা হচ্ছে লক্ষ্য স্থির করতে হবে আপনাকে। হ্যাঁ, এগুলো কি খুব খারাপ লাগে আপনাদের? এই কথাগুলো কেউ তো একেবারে সিরিয়াস নিয়েছে যে স্যার পড়াচ্ছে, কথা বেশি হচ্ছে। আমি তো তাজ্জব হয়ে গেলাম, সে কি বলে এসব। গল্পের ছলে না পড়ালে আপনি এখনই ঘুমাই যাবেন। হ্যাঁ, এখনই ঘুমাই যাবেন, আপনাকে আর ঘুম থেকে আমি তুলতে পারবো না। সো যারা আমার ক্লাস করে, যারা সব জায়গায় দেখছে আমার ক্লাস, তারা ভালো করে জানে যে আমি আমার পড়াগুলো গল্পের ছলেই শিখিয়ে দেই। আশা করি ক্লিয়ার আপনি। এবার আসেন সংশোধনীগুলো আমরা একটু দেখি। প্রথম, দ্বিতীয়, তৃতীয় সংশোধনীকে একসাথে মনে রাখা যায়। ঠিক আছে? কিভাবে মনে রাখা যায়? যুদ্ধের জন্য জরুরি সীমানা, যুদ্ধের জন্য জরুরি সীমানা, এটা দিয়ে আপনি 1, 2, 3কে মনে রাখতে পারবেন। আমি একটু পরে আপনাদের বলে দিচ্ছি। দেখেন, 1, 2, 3 সংশোধনী হয়েছিল, এটা মূলত বঙ্গবন্ধুর আমলে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যখন আসলেন বাংলাদেশে, সংবিধান তৈরি করে তিনি সংশোধন শুরু করে দিলেন। হ্যাঁ, সো এটাতে যুদ্ধের জন্য জরুরি বলতে প্রথম সংশোধনী, 1 নম্বর সংশোধনীতে যুদ্ধ অপরাধীদের বিচারের কথা বলা আছে। ঠিক আছে? 1 নম্বর সংশোধনীতে কি আছে? যুদ্ধ অপরাধীদের বিচারের কথা বলা আছে। আমার কথা হচ্ছে, আমার ম্যাক্সিমাম স্টুডেন্ট যদি আমাকে এনজয় করে, আমি এটাতে মনে করি নিজেকে পারফেক্ট। হ্যাঁ, এখানে অনেকে কমেন্ট করতেছেন, সবার কমেন্ট আমি দেখতেছি, সমস্যা নেই, সবারগুলো আমি পড়তেছি। হ্যাঁ, সো যদি ম্যাক্সিমাম এনজয় করেন, এনাফ। কে কি বললো এটা আমার দেখার ইয়ে না, আমি এটা দেখিও না। 2 নম্বর সংশোধনীতে যেটা আছে সেটা হচ্ছে জরুরি অবস্থার কথা বলা আছে। কি অবস্থার কথা? জরুরি অবস্থার কথা বলা আছে। যে কোনো সময় দেশ, রাষ্ট্র চাইলে জরুরি অবস্থা ঘোষণা করতে পারবে। এটা 2 নম্বর সংশোধনীর মধ্যে করেছে। এবং 3 নম্বর সংশোধনী সীমানার কথা বলা হচ্ছে, বেরুবাড়ি সীমানা। ঠিক আছে? বেরুবাড়ি সীমান্ত এই 3 নম্বর সংশোধনীর মাধ্যমে ভারতকে দিয়ে দেওয়া হয়েছিল। কাকে? ভারতকে দিয়ে দেওয়া হয়েছিল। এই যে এটা 1, 2, 3 তাহলে সুন্দর করে মনে রাখবেন, যুদ্ধের জন্য জরুরি সীমানা, এখান থেকে যা আসে আসুক, হবে, সমস্যা নেই। এবার 8 নম্বর সংশোধনীতে 3টা ব্যাপার আছে। একটা হচ্ছে ইসলাম ধর্ম, রাষ্ট্র ইসলাম ধর্ম, এটার মাধ্যমে কি হয়? কার্যকর হয়। 2 নম্বর হচ্ছে ঢাকা থেকে ঢাকা হয়, ঢাকা থেকে ঢাকা বানান করা, মানে এই করে নিয়ে আসা হয়। এবং এরশাদ সরকার এটা করেছিল কিন্তু। হ্যাঁ, বেঙ্গলি থেকে বাংলা, আগে এটা বেঙ্গলি ছিল, বেঙ্গলি থেকে বাংলাতে রূপান্তর করা হয়। অর্থাৎ 8 নম্বর সংশোধনীর এই 3টা কাজ খুব ভালোভাবে করেছে সে। ঠিক আছে? এই 3টা কাজ সে ভালোভাবে করেছে 8 নম্বর সংশোধনী, হোসেন মোহাম্মদ এরশাদ। যদিও আমরা তাকে নিয়ে ট্রল করি, ট্রল করা যাবে না, উনি অনেক ভালো মানুষ ছিলেন। ভালো মানুষ না হোক, একজন যোগ্য লিডার ছিলেন। তবে শেষ বয়সে এসে একটু উল্টাপাল্টা কথাবার্তা বলছে, এটা নিয়ে কিছু মনে করিয়েন না। হ্যাঁ, আমরা অনেককে অনেককে তার বৃদ্ধকালে ট্রল করি। কিন্তু আপনাকে বুঝতে হবে যে ডক্টর মোহাম্মদ ইউনূস এখন একটা কথা বলা আর আপনি একটা কথা বলা ভিন্ন জিনিস। তার বয়স 86 বছর, তার সেন্সের একটু চেঞ্জ আসতেই পারে। আপনি এখন তাগড়া জোয়ান, 30, 32, 28, 25-এর মধ্যে আপনি বিলং করেন। আপনি যদি তাকে নিয়ে ট্রল করেন, আপনি কত বড় বেঈমান চিন্তা করেছেন? আপনারা ডক্টর জাফরুল্লাহকে নিয়ে ট্রল করেছেন, যে জাফরুল্লাহ বাংলাদেশের প্রথম হাসপাতাল যেটা, সেটা তৈরি করে গেছেন। সেই জাফরুল্লাহ মুক্তিযুদ্ধের আগে এবং পরের জীবনটাকে ভিন্নভাবে উপভোগ করেছেন। অর্থাৎ জাফরুল্লাহ যদি আপনি হিস্ট্রি দেখেন, 71 সালের আগ পর্যন্ত তার একটা জামা সে একবারে পরেছে জীবনে, এই পরিমাণ সম্পদের মালিক ছিল সে।
সে দেশের বাইরে ছিল, সে বাংলাদেশে ছিল না। 71 সাল যুদ্ধের আগ পর্যন্ত, এই 71 সালের আগ পর্যন্ত জাফরুল্লাহ একটা পোশাক একবারে পরতো, দুইবার পরতো না। ঠিক আছে। আর যুদ্ধ পরবর্তী সময়, যুদ্ধের পরে যখন এসে বাংলাদেশে হাহাকার দেখলেন, তিনি প্রথম হাসপাতাল যেটা তৈরি করলেন, আইসিডিডিআরবি যেটা এখন চলে, গণস্বাস্থ্য কেন্দ্র, এটা তিনি প্রথম তৈরি করলেন তার নিজের টাকায় দিয়ে। বাংলাদেশে কারো ক্ষমতা হয়নি এই হাসপাতাল তৈরি করার, কথা বলার মানুষ অনেক ছিল, হ্যাঁ, কাজ হয়নি। তিনি প্রথম তার টাকা দিয়ে এটা হাসপাতাল তৈরি করেছেন। এবং 71 সালের পরে তার সকল ধরনের মানে বিলাসিতা তিনি বিসর্জন দিয়েছেন। এবং শেষ বর্ষে তাকে নিয়ে আসা হয়েছিল টক শোতে, বলা হয়েছিল যে আপনি এই জামা পরে কেন আসছেন। অর্থাৎ তিনি যখন যে টক শোতে এসেছিল, তার জামার বেশ কয়টা সেলাই ছিল, সেলাই করা, হাতে সেলাই করা। ঠিক আছে। তখন তিনি বলেছেন যে আমি আমার লাইফ হিস্টোরি আপনারা হয়তো জানেন না। তিনি তখন নিজে এটা বলেছিলেন এবং বলেছেন যে আমি এই যে শার্টটা পরতেছি এটা 2 বছর ধরে পরতেছি এবং এই সেলাইটা আমার হাতের সেলাই করা। আমি আর কখনোই চাই না যে আমার এই বিলাসিতার জন্য আর কারো কোনো কষ্ট হোক। আমি কখনোই এটা চাই না যে আমার 2 টাকা বেশি খরচ করার জন্য আর একটা গরিব মানুষের উপকার না হোক। আমার সর্বস্ব আমি বিলিয়ে দিয়েছি গণস্বাস্থ্য কেন্দ্রে, ওখানেই সব আমার আছে। এবং তিনি কোনো সম্পদের মালিক কিন্তু না, সব কিন্তু লিখে দিয়ে গেছেন, অক্ষ করে দিয়ে গেছেন, এটা আপনারা জানেন না। হ্যাঁ। এরপর আপনারা ট্রল করেন কাকে নিয়ে? আমাদের মুক্তিযুদ্ধের ক্র্যাক প্লাটুনের সদস্য আজম খান, পপ তারকা আজম খান, তাই না? আজম খানকে নিয়েও ট্রল করেছে বেশ কিছু মানুষ। সেই যে সালেকা মালেকা গান গায়, ওকে নিয়ে ট্রল করেন আপনার ওর গান নিয়ে। কিন্তু আজম খান ছিলেন ক্র্যাক প্লাটুনের অন্যতম সদস্য, সবচেয়ে বিচক্ষণ মুক্তিযোদ্ধাদের মধ্যে তিনি একজন, লিডিং দিয়েছে ক্র্যাক প্লাটুনকে। তাহলে সেই মানুষকে নিয়ে আপনি কিন্তু ট্রল করেন। তো অবশ্যই কাউকে নিয়ে ট্রল করার আগে আপনাকে বুঝতে হবে যে আপনি কোনটা, কাকে নিয়ে ট্রল করতেছেন। ঠিক আছে। এরপর আসেন, তত্ত্বাবধায়ক সরকার প্রবর্তন করা হয় কোন সংশোধনীর মাধ্যমে? এইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। 13 নম্বর। আর তত্ত্বাবধায়ক সরকার বাতিল করা হয় কত নম্বর সংশোধনীর মাধ্যমে? 15 নম্বর সংশোধনী। এবং 17 নম্বর সংশোধনী গুরুত্বপূর্ণ একটা টপিক হচ্ছে মহিলাদের জন্য 50টি আসন কি করা হয়? পার্মানেন্ট করে দেওয়া হয়। কত সালের জন্য? 2044 সাল পর্যন্ত। কত সাল? 2044 সাল পর্যন্ত মহিলাদের জন্য 50টি আসন কি করে দেওয়া হয়। জরুরি জরুরি একই জিনিস। রোকসানা পারবেন এই বানানে এখনো বোঝেন না? বিষমী ভবন বোঝেন? বিষমী ভবনের জন্য জরুরি এবং জরুরি একই জিনিস, অনেক সময় আগের অক্ষরের জন্য পরের অক্ষর চেঞ্জ হয়। সো জরুরি জরুরি যা লেখেন কোনো সমস্যা নেই। তাহলে এই যে সংশোধনীগুলো আমরা এখানে আপনাদের জাস্ট আমি কথা চলে শিখাচ্ছি, কেন কথা চলে শিখালে গেলে মনে থাকে। হ্যাঁ। তো সংশোধনীগুলো আপনাদের মনে রাখতে হবে। এই ঠিক এই কটা পড়লে আপাতত আমি মনে করি সংবিধানের আর কিছু পড়ার আপাতত দরকার নেই। ঠিক আছে। আপাতত আর সংবিধানের অন্য কিছু পড়ার দরকার নেই, এতগুলোই আপনি মনে রাখলেই হবে। স্যার ওইটা সালটা কত দিয়েছেন স্কোয়ারটা স্যার? 2044 সাল পর্যন্ত 50টি ও মহিলা আসন 2000, জি 2044 সাল স্যার। পর্যন্ত বলবৎ করে দেওয়া হয়। এর মধ্যে আর কোনো চেঞ্জ আসবে না। হুম। তবে যদি সংবিধানে চেঞ্জ হয় তাহলে এটার দরকার আছে নাকি? এটা দিতে কোনো লাভ নেই। জি কারণ সংবিধানের ব্যাপারে বেশ কিছু কথা হচ্ছে এজন্য যে সংবিধানে যারা স্বাক্ষর করেছেন সবাই আওয়ামী লীগের ছিল, একমাত্র বিরোধী দলের সদস্য ছিল সুরঞ্জিত। সো একজন মাত্র বিরোধী দল সদস্য নিয়ে এটা হতে পারে না। তার মানে তাদের যা মন চেয়েছে তারা তাই করেছে। ওকে। যা মন চেয়েছে তারা তাই করেছে। 17 নম্বর যেটা সংশোধনের সংবিধানের 50টি মহিলা আসন 2044 সাল পর্যন্ত পার্মানেন্ট করে দেওয়া হয়েছে। এটা একটু সংক্ষেপে বোঝানোর চেষ্টা করেন। তাহলে এখন বলেন, এই যে সংবিধান যে পড়িয়ে দিলাম, সংবিধান যে পড়াইলাম, বা সংবিধান যে দেখাইলাম, বা সংবিধানে যে দাগে দিলাম, খুব কঠিন মনে হলো আজকে? পারবেন না এরপরে? আর সংবিধান নিয়ে ভয় থাকবে? ইনশাল্লাহ। কারো কোনো ভয় থাকবে সংবিধান নিয়ে? স্যার আসসালামু না আলাইকুম। স্যার, ইনশাল্লাহ পারবো স্যার। জি, ওয়ালাইকুম সালাম। বলেন ভাই। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, ভালো আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ। স্যার আপনার এই সাজ্জাদ স্যার খুব ভালো হইতো। এই যে লেকচার কিন্তু শেষ করে দিয়েছি, লেকচার নিয়ে আর চিন্তা করিয়েন না। হ্যাঁ। এখানে সর্বশেষ একটা জিনিস আছে আপনাদের আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে বাংলাদেশের সাংবিধানিক প্রতিষ্ঠান কয়টি, বাংলাদেশের সাংবিধানিক পদ কয়টি, এই দুটা জিনিস এখানে বাকি আছে। সো ওই দুটা জিনিস শেষ করলে আপনাদের মোটামুটি শেষ। তারপরে আমি এখানে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কোনগুলো আপনাদের পড়তে হবে বা কোনগুলো এখান থেকে পড়বেন। প্রশ্নগুলো নিজেদের মতো করে পড়ার চেষ্টা করবেন দয়া আর করিয়া। আপনি যেভাবে দাগিয়ে দিচ্ছেন অনেক একটু হ্যাঁ। অফ করো।
সংবিধানের এখান থেকে যেটা পড়বেন, সাংবিধানিক পদ আছে দেখেন এখানে, এই যে তফসিলগুলো আমি কেন বললাম না, তফসিল আপনার আর কখনোই কোনোদিন আসবে না, ঠিক আছে? তফসিল কখনোই আসবে না, এই জন্য আসবে না, তফসিল 7টাই হচ্ছে বিগত সরকারের আমলে করার তফসিল 7টা। আর যেগুলো আছে সব প্রত্যেকটা হচ্ছে বঙ্গবন্ধু রিলেটেড। এই জন্য আমরা যেটা বলবো যে পাশ করার জন্য আপনাকে পড়াটা আলাদা জিনিস, হ্যাঁ। সো ওই জন্য তফসিলগুলো আপনার দরকার নেই, শুধুমাত্র এখান থেকে যেটা পড়বেন, এই যে সাংবিধানিক প্রতিষ্ঠান কয়টা, 6টা, আর সাংবিধানিক পদ কয়টা, 9টা। এই দুটো জিনিস এখান থেকে পড়ে নেবেন সবাই। এই যে এটা দেখতেছেন, এই দুটা, হ্যাঁ, এই দুটা তথ্য একটু পড়ে নেবেন সবাই, তাহলেই হয়ে যাবে। সাধারণ জ্ঞানের জন্য যদি আমি বলি, জাস্ট 6টা টপিকস পড়বেন, 6টা প্রশ্ন কমন পাবেন। সেটা হচ্ছে সংবিধান থেকে একটা পাবেন মাস্ট, প্রাচীন জনপদ থেকে একটা পাবেন মাস্ট, রাজধানী মুদ্রা দিবস 3টা থেকে 3টা, কোনো ভুল নাই। দেশ রাজধানী মুদ্রা দিবস 4টা, অর্থাৎ কত হলো, 6টা কমন পেয়ে গেলেন। জাতিসংঘ থেকে একটা কমন পাবেন, 7টা হয়ে গেল। মুক্তিযুদ্ধ থেকে মিনিমাম 2টা পাবেন, 9টা হয়ে গেল। ঠিক এইভাবে যদি আপনি পড়েন না ঠিকভাবে, দেখবেন খুব কম পড়া পড়ে আপনার মোটামুটি ভাবে সব কমন পাবেন। কিন্তু আমরা আসলে চোখে অন্ধকার দেখি কি, যে এতগুলো পড়া কেমনে শেষ করব, কেমনে শেষ করব, এরকম করতে করতে সব শেষ, ঠিক আছে, করতে করতে সব শেষ। বেসিক কিছু পড়া পড়লেই হয়ে যাবে, বেসিক কিছু পড়া, ঠিক আছে। তো আমরা ওগুলো পড়ি না, আমরা এগুলো, এই জন্য আজকের লেকচারে বলে দিয়েছি যে আপনাদের অবশ্যই অবশ্যই কি হবে, সংবিধান থেকে একটা প্রশ্ন পাবেন, এবং যা পড়িয়ে দিয়েছি এখান থেকে পাবেন। এবার আসেন 2 নম্বরে চলে যাই, আমরা একবার বিরতি পরে দেব, হ্যাঁ, বিরতি না দিলেও চলবে আজকে মনে হয়। পড়াটা যেহেতু গুরুত্বপূর্ণ, আমি বিরতি না দিলেও আমি কমফোর্ট ফিল করব, কোনো সমস্যা নেই, আপনাদের সমস্যা না হলে হয়। বাংলাদেশের জনসংখ্যা এবং জনশুমারি, জনশুমারির ক্ষেত্রে আমি যেটা বলবো, শুধুমাত্র এই সরকারের আমলে, অর্থাৎ সরকার চেঞ্জের পর যেটা হয়েছে এটাই মনে রাখেন, সরকারের আগেরকার জিনিসগুলো একটা আসার সম্ভাবনা নেই। সুতরাং এই জন্য সরকার চেঞ্জের পর আপনাদের অর্থনৈতিক সমীক্ষা 2024 হয়েছে, এটা আপনারা বেশি করে মনে রাখার চেষ্টা করবেন। এখান থেকে আমি যেগুলো দাগাবো শুধু সেগুলোই পড়ে নেবেন, কাহিনী শেষ। আদমশুমারি 22 সালে হয়ে গেছে, ওটা আপাতত দরকার নেই, আমরা এই 24টাকে শুধু মনে রাখবো। আপনাদের আমি দাগিয়ে দিচ্ছি, শুধু এগুলোই পড়বেন। জনসংখ্যা আসার সম্ভাবনা খুবই কম, হুম, জনসংখ্যা আসার সম্ভাবনা খুবই কম। তারপর একটু পড়ে নেবেন, জনসংখ্যা হচ্ছে বাংলাদেশের 17,10,00,000। কত? 17,10,00,000, অর্থাৎ 171 মিলিয়ন যেটা বলা হয় আর কি। 17,10,00,000 বর্তমান বাংলাদেশের জনসংখ্যা। অর্থনৈতিক সমীক্ষা 2024 অনুযায়ী, আপনাদের পরীক্ষা আসলে এভাবে আসবে যে অর্থনৈতিক সমীক্ষা 2024 অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা এখন কত। তবে এর চেয়েও আর গুরুত্বপূর্ণ যেগুলো আছে আমি বলে দিচ্ছি। জনসংখ্যা বৃদ্ধির হার খুবই গুরুত্বপূর্ণ, 100 জনে 1.33%, আর এর আগে ছিল 1.37%, অর্থাৎ 4 পরিমাণ কমে গেছে। পুরুষ এবং মহিলা অনুপাত, এটা দরকার নেই, এটা আসে না পরীক্ষায়, তারপরে একটু আপনার ফর বেটার ইউর কাইন্ড, মানে বাংলাদেশে এখন মহিলার সংখ্যা বেশি, পুরুষের সংখ্যা কম। 100 জনের মহিলা, 100 জন মহিলার জন্য 96 জন পুরুষ, মানে 4 জন মহিলা আর কি বেশি থাকে। চেয়ার খেলা বোঝেন না, চেয়ার খেলা, একটা চেয়ার কিন্তু সবসময় কম থাকে না, শেষ পর্যন্ত তো কিন্তু একটাতেই তাকে জিততে হয়, এটাই অবস্থা হয়েছে এরকম। আমাদের এরকম 100 জন পুরুষ যদি 100 জন মহিলার সাথে করেন, 4 জন করে আর কি ছিটকে যাবে। এটা কোনো চিন্তা না, এটা কোনো চিন্তার কোনো কারণও নাই যে মহিলার সংখ্যা বেশি পুরুষের সংখ্যা কম। এটা আবার দেখবেন 5 বছর পর ফির পুরুষ বেশি হয়ে গেছে, মহিলার সংখ্যা কম হয়ে গেছে, এটা হয়ে থাকে। সো এটা অ্যানালাইজ আমার কাছে খুব বেশি গুরুত্বপূর্ণ মনে হয়নি। জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটার 1171 জন, এটা পড়ে নেবেন। যেগুলো শুধু দাগাবো সেগুলোই পড়বেন। স্থূল জন্মহার, স্থূল মৃত্যুহার কখনো পরীক্ষা আসে নাই, এগুলো বাদ দিয়ে দেন, এগুলো বাদ দেন। তাহলে এখান থেকে এই 4টা পড়ে নেবেন, পুরুষ মহিলা না, 3টা পড়বেন, 1 2 4। ওকে, এরপর যদি আপনাদের দেখি তারপরে কি আসতে পারে, প্রত্যাশিত গড় আয়ু, এটা পরীক্ষা আসে। প্রত্যাশিত গড় আয়ু আমাদের 72.3%। আমাদের কিন্তু গড় আয়ু কমে গেছে, আপনারা জানেন না, বাড়ার কথা যেগুলো সেগুলো কমে গেছে। আমাদের গত বছর ছিল 72.8%, এবার 3 এসেছে, মানে 5 মাস আমাদের গড় আয়ু কমে গেছে। কারণ কেমন কমেছে আমি জানি না। এখানে আবার মহিলারা বাঁচে বেশি দিন, পুরুষরা বাঁচে কম দিন। পুরুষরা বাঁচে 70 বছর, মহিলারা বাঁচে 73 বছর। যদিও এটা মানুষের নিঃশ্বাসের কোনো গ্যারান্টি নেই, মহিলা কি পুরুষ কি অন্য জিনিস, কিন্তু গেস করে বা অ্যানালাইসিস করে দেখা গেছে যে মহিলাদের গড় আয়ুটা বেশি,
3 বছর আমাদের চেয়ে। পুরুষদের গড়াই কম হবে, এটা কারণ আছে। এই যে পুরুষরা এখন অফিস আদালতে কাজ করতেছে। কেউ একজন আমাকে বললো, স্যার আমি রিক্সায় বসে ক্লাস করতেছি। কেউ বলতেছে স্যার হেঁটে হেঁটে ক্লাস করতেছি, কারণ সে মার্কেটিং করতেছে বা কোনো কোম্পানি জব করে। আর মহিলারা এখানে কি সুন্দর বসে বসে ক্লাস করতেছে। একজনও বলার উপায় নেই যে স্যার আমি কোনো কষ্টের মধ্যে আছি, কোনো প্রাইভেট প্রতিষ্ঠানে বসে আমি ক্লাস করতেছি। আছে কেউ? একজনও নেই। বাট প্রত্যেকটা পুরুষকে দেখেন, যে পুরুষগুলো এখানে আছে এরা হচ্ছে পিওর বেকার, যারা কোনো চাকরি বাকরি করেন আর কি। আর যারা যেগুলো আছে ওরা ক্লাসে করতে পারতেছে না। এগুলো যারা আপনারা ছেলেরা মানে ক্লাস করতেছেন, ঠিক নাই কথাটা? যে আপনারা এখনো স্টুডেন্ট অবস্থায় কেউ আছেন, কেউ হচ্ছে কেবল সদ্য পাস করেছেন, এখনো কেউ চাকরি করেন না। আর কেউ কেউ চাকরি করেন কিন্তু ফিরে এসেছেন অফিস থেকে, এরকম, তাই তো? আর কেউ আছে সরকারি চাকরি করেন, 3টায় আজকে শনিবারের জন্য আপনার ছুটি আছে, এরকমই তো। এর বাইরে কিছু কিন্তু না। আর যারা ভাই প্রাইভেট চাকরি করে তাদের অবস্থা দেখেন কি অবস্থা, জুতার তলা ক্ষয় হয়ে যাচ্ছে, দৌড়াচ্ছে, হেডফোন কানে দিয়ে ক্লাস করতেছে। তাদের জন্য আমার স্যালিউট, যে তারা কি পরিমাণ কষ্ট করে আজকে ক্লাস করতেছে। আমাকে বেশ কয়েকজন এখানে কমেন্ট করেছে, স্যার বাসে আছি, কেউ বলেছে স্যার অফিসে থেকে ক্লাস করতেছি। ইম্পর্টেন্স ব্যাপারটার একটা ব্যাপার আছে। তো এরকমই এই যে বলছে স্যার আমি জমিতে চাষ অবস্থায় ক্লাস করছিলাম কাল। আচ্ছা আচ্ছা, সেলিম ভাই বলেছে। এটা হচ্ছে পুরুষের জীবন না, এটা পুরুষের জীবন। এই জন্য বলি যে কখনোই পুরুষকে অবহেলার চোখে দেখবেন না। হ্যাঁ, এক একটা পুরুষের জীবন, লাইফ হিস্ট্রি অন্যরকম সাইকেলে চলে। হাজারটা চিন্তা নিয়ে তারা এখানে জীবন লিড করে। আপনার কাছে হয়তো বা সংসারটা বেশি, তার কাছে সংসারটার পাশাপাশি পরিবারটা, নিজের ক্যারিয়ারটা, সবকিছুকে চিন্তা করতে হয়। হুম? জন্মভর পুরুষরাই তো বিসর্জন সব দিয়েছে, দিয়েছে না? পুরুষরাই বিসর্জন দিয়েছে। শাহজাহান তাজমহল করেছে, দেবদাস পার্বতীর জন্য জীবন দিয়েছে, সিরি ফরহাদের জন্য, ফরহাদ সিরির জন্য জীবন দিয়েছে, চন্দিদাস কার জন্য বলেন তো? রজকিনীর জন্য সবকিছু করেছে। তারপর হচ্ছে নেবুসাত নেজার ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান তার ওয়াইফকে বিসর্জন দিয়েছে। টাইটানিকের জ্যাকও রোসের জন্য মারা গেছে। অর্থাৎ সব জায়গায় আমরা দেখেছি যে পুরুষের বিসর্জনটা। সো মেয়েরা যারা আছেন, দয়া করে আপনার মানুষটার প্রতি খুব বেশি মানে হইয়েন না, নির্দয় হইয়েন না। হ্যাঁ, সে অবশ্যই একটা বড় চিন্তা নিয়ে জীবন অতিবাহিত করতেছে। এখানে ভর্তি হয়েছে কিন্তু ক্লাস করতে পারতেছে না। রাত্রে এসে এই সারা দিনের ঘুরে বেড়ানো, জুতা পরে কোম্পানি চাকরি কত কষ্ট সেটা তো সবাই বোঝে। পা ফুলে যায়, এরপরও এসে বসে আমার ক্লাস দেখে, অন্যান্য স্যারের ক্লাস দেখে। হ্যাঁ, তো তারা ঠিক কতটা বিসর্জন দিচ্ছে। আপনি হয়তোবা হ্যাঁ আপনি কাজ করেন, আপনার কাজে আমি স্বীকৃতি দিচ্ছি, কিন্তু সেটা বাড়িতে, ম্যাক্সিমাম বাড়িতেই করেন। সন্তান থেকে শুরু করে সকাল থেকে রাত পর্যন্ত আপনার অনেক কাজ, কিন্তু হয়তোবা আপনি এখানে বসে আছেন, সে বসে নেই। হুম, তো এই জিনিসটা খেয়াল রাখবেন যে পুরুষের কষ্ট অনেক। হ্যাঁ, পুরুষের কষ্ট অনেক। পুরুষকে যেন ঠিক এইভাবে রাখা যায়। বাড়িতে আসলে তাকে যতটুকু পারেন শ্রদ্ধার চোখে দেখেন, বা তার মেন্টালিটিকে চেক করে নেন, সে আসলে এখন কোন পরিস্থিতিতে আসে। আপনাদের তো একটা কমন সমস্যা হচ্ছে আসার আগেই তাকে সকল সকল অভিযোগ দেওয়া বাড়ির। হ্যাঁ, এটা থেকে বিরত থাকবেন। বাড়িতে আসলো, খাইলো, বসলো, একটু রেস্ট নিল, তারপরে আপনি তাকে আপনার দুনিয়ার সারাদিনের দুনিয়ার যা সমস্যা আছে সবগুলো খুলে বলেন। তাহলে সে দেখবেন সুন্দর করে অ্যাকসেপ্ট করে নিচ্ছে। এটা মাথায় রাখতে হবে। হুম, কিন্তু আপনারা যেটা করেন, ঘরে শুধু দরজাটা ঢোকা শেষ আর পেছন পেছন দৌড়াচ্ছেন আর আপনি অভিযোগ দিচ্ছেন। এতে করে তার অফিসিয়াল কি পরিস্থিতি আছে, কোন পর্যায়ে সে চলে এসেছে, বা কারোর সাথে দ্বন্দ্ব ফাসাদ করে মেজাজ গরম করে এসেছে কিনা, সেটাও তো বুঝতে হবে। সেটা না দেখে আপনি পেছন পেছন গিয়ে সব অভিযোগ দেন, সে তো আপনার প্রতি অবশ্যই বিরূপ হবে। সে তো আপনার সাথে অবশ্যই দ্বন্দ্ব করবে, করবে না? এটা হচ্ছে বর্তমান। সো বি কেয়ারফুল। এই পুরুষের গড় আয়ু কমার বড় একটা কারণ হচ্ছে মানসিক টেনশন। কোনো মেয়েকেই কখনোই খুব সহজে স্ট্রোক করে না, কোনো মেয়ে সহজে হার্ট অ্যাটাক করে না যতটা পুরুষ করে। হুম, এটা কি এমনি এমনি ভাবেন? সামগ্রিক চিন্তা, বাইরের আবহাওয়া, যেখানে সেখানে খাওয়া দাওয়া, এগুলো অনেকটা মানে প্রভাব ফেলে পুরুষের জীবনে। সো যেখান থেকে গেছিলাম আর কি, পুরুষের গড় কেন কম। সো এটা মেয়েদের নিয়ে ভালো কিছু কি, মেয়েদের তো সবই ভালো, মেয়েদেরকে নিয়ে ভালো কি বলবো? আমি তো জাস্ট বললাম যে পুরুষদেরকে মেয়েরা যেন এই জিনিসগুলো মানে ঠিক করে দেখে। মেয়েদের রাগ করার কিছু নেই, মেয়েদেরকে এটা স্বীকার করে নিতে হবে যে অবশ্যই এটা সঠিক কথা।
আর ওনারা তো সারাদিনে কাজ করে, ওনাদের তো বলেই দিলাম, আমি তো স্বীকৃতি দিলাম যে বাংলাদেশ পার্সপেক্টিভ বা এশিয়া পার্সপেক্টিভে তারা বেতন নিচ্ছে না, কিন্তু বাইরের দেশে ইউরোপে বলেন আর আমেরিকা বলেন, সেখানে তো পুরুষদের বেতন দিতে হয় মেয়েদেরকে ওইভাবে কাজ করার জন্য, আলাদা পে করতে হয়। এটা আলাদা জিনিস। সবচেয়ে বড় কথা হচ্ছে দুজনে মিলে কম্পেয়ার করে সংসারটাকে সুন্দর করে তোলা, এটাই নিয়ম। বুঝেন না? এই যে আপনারা যারা মেয়েরা এখানে আছেন চাকরি করার জন্য, অবশ্যই তো এসেছেন অবশ্যই আপনার ফ্যামিলিকে একটু হেল্প করার জন্য, সাপোর্ট করার জন্য। এটা তো কম ত্যাগ না, তাই না? এটা কম ত্যাগ না, এটা তো অনেক বড় ত্যাগ। বাচ্চা যখন সারা রাত্রে ঘুমায় না, বাচ্চার জন্য সারা রাত্রে জেগে থাকেন, আবার দিনের কাজ ঠিকই দিনে করতে হচ্ছে, এটাও কম বড় ত্যাগ না। ত্যাগ না, এটা অনেক বড় ত্যাগ। বেবিকে তো 10 মিনিট কেউ পুরুষের কাছে দিলে আছাড় দিয়ে ফেলে দিবে যদি কান্নাকাটি করে। সে জায়গায় একটা মেয়ে দিনের পর দিন তাকে নির্যাতন সহ্য করে। এটা খারাপ, মানে এটাতে মেয়েদের অতুলনীয় এটা ব্যাপারগুলো, কিন্তু পুরুষদের মানসিক চিন্তাটা একটু বেশি থাকে। হুম। আচ্ছা, যাই হোক, জহুরুল ভাই, জাহিনুর ভাই বলেছে স্যার মেয়েদেরকে বোঝানোর জন্য ধন্যবাদ। আচ্ছা, আপনার ওয়াইফকে এখানে নিয়ে আসি, রাখেন, তাহলে উনি শুনলে আরো বেশি কিছু বুঝবে। হ্যাঁ, অথবা রেকর্ডিংটা শোনাই দিন। যাই হোক, পুরুষের গড়ায়ু বেশি, গড়ায়ু কম, মেয়েদের গড়ায়ু বেশি, এটা একটু মাথা রাখবেন। এরপর আসেন সাক্ষরতার হার, এদিকে আবার ছেলেরা বেশি মেয়েরা কম। সাক্ষরতার হারের দিকে 7 বছর প্লাস যারা আছে 77.9 এখন আমাদের সাক্ষরতার হার। পুরুষের সাক্ষরতার হার হচ্ছে 80%, মেয়েরা হচ্ছে 75%। মূল্যস্ফীতি বা মুদ্রাস্ফীতি আমরা যেটাই বলতে পারি, বাংলাদেশে এখন 9.74%। দারিদ্র্যের হার বাংলাদেশে 18.7, চরম দারিদ্র্যের হার 5.6। এগুলো মুখস্থ করা জিনিস, ভুল যেন না হয়। হুম, এগুলো মুখস্থ করা জিনিস, ভুল যেন না হয়। সো বি কেয়ারফুল। হ্যাঁ, আচ্ছা, প্রতিটি যুদ্ধে যে পরিমাণ পুরুষ সৈনিক মৃত্যুবরণ করছে তাতে পুরুষ তো দ্রুত কমার কথা, তাই না? আচ্ছা আচ্ছা, প্রত্যেকটি যুদ্ধে পুরুষরা মরে না। এরপর আসেন কৃষি সম্পদের ক্ষেত্রে 45, আমাদের সবচেয়ে বেশি যেটাতে মোট শ্রমশক্তি নিয়োজিত আছে সেটা হচ্ছে 45% কৃষিতে। এই এতটুকুই আমার মনে হয় আপনাদের মনে রাখা উচিত। আর এটা মনে রাখবেন, মাথাপিছু জিডিপি, মাথাপিছু আয়। মাথাপিছু আয় বলতে দেশ এবং দেশের বাইরে থেকে যা এটা আসে সেটা, আর মাথাপিছু জিডিপি হচ্ছে দেশের অভ্যন্তরে যা কিছু হবে সেটা। আর মূল্যস্ফীতি যেটা বললাম, মূল্যস্ফীতি বলতে টাকার মান কমে যাওয়া, জিনিসের সরবরাহ বেড়ে যাওয়া, জিনিসের সরবরাহ যোগান কমে যাওয়া, টাকার মান মানে কমে যাওয়া, মানে 10 টাকায় এখন যেটা আগে পাওয়া যেত এটা 20 টাকায় কিনতে হচ্ছে, এটা হচ্ছে মূল্যস্ফীতি বা মুদ্রাস্ফীতি। অর্থাৎ আপনার হাতে প্রচুর টাকা আছে, কিন্তু ওই পরিমাণ জিনিস ক্রয় করতে গেলে আবার বেশি টাকা লেগে যাচ্ছে, এটাকে বলা হয় মূল্যস্ফীতি বা মুদ্রাস্ফীতি। সো এটা অন্য কোনো দিন আপনাদের অন্য কোনো লেকচার হলে আমি পুরোটা বোঝাবো, আজকে তো পুরোটা সামারাইজ করতে হবে এই জন্য। সো এখান থেকে অর্থনৈতিক সমীক্ষা থেকে আর কিছু পড়ার দরকার নেই, গৃহ গণনার জনশুমারি এটা পড়ার দরকার নেই, কারণ আমি আগে বলেছি বিগত সরকার আমলের বেশ কিছু ব্যাপার এখন বাদ দিয়ে দিচ্ছে। এবার আসেন ক্ষুদ্র নৃগোষ্ঠী, উপজাতি বা ক্ষুদ্র নৃগোষ্ঠী। ঠিক এখান থেকে আপনাদের যেটা আসে প্রাথমিকভাবে, আপনাদের এখান থেকে একটা প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। হ্যাঁ, সো একটা প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে, এগুলো যেগুলো দাগায় দেবো এগুলো পড়বেন। বাংলাদেশে উপজাতির সংখ্যা এখন কতটি? 50টি। সবচেয়ে বড় উপজাতি চাকমা, আর দ্বিতীয় অবস্থানে আছে মারমা, 2 নম্বরে আছে কারা? মারমা। আর বাংলাদেশে মোট ভাষার সংখ্যা উপজাতিদের 32টি। কতটি? ভাষার সংখ্যা হচ্ছে 32টি। আচ্ছা, অধরা মুক্তি বলেছে, হ্যাঁ, এটা তো এটা আমি তো বলেই দিলাম, মেয়েরা অবশ্যই কাজ করে, মেয়েরা এখানে মন খারাপের কিছু নাই তো। মেয়েদের তো আমি প্রশংসা করলাম, মেয়েরা তো সব জায়গায় আছে। এটা তো আপনাদের তো এক্সেপশনাল সবকিছু, এটাকে নিয়ে আমি কোনোদিনে মানে অস্বীকার করার কোনো সে নাই। দিনের পর দিন, রাতের পর রাত আপনারা যেভাবে পরিশ্রম করেন, এটা আমি বলেছি এই জন্য, ওই যে ছেলেরা বাড়ির বাইরে বেশি কাজ করে বা মানসিক চিন্তাটা তাদের বেশি, এটা বুঝতে হবে, আপনাকে স্বীকার করে নিতেই হবে, এটা কোনো উপায় নেই। একটা ছেলে জন্মগ্রহণ করার পরে সাথেই সাথেই তার ফ্যামিলি, তার বাবা মা, তার পরিবার সবাই তার মাথায় ঢুকিয়ে দেয় যে তোমার একটা সামনে ফ্যামিলি হবে, সেই ফ্যামিলিকে তোমার পালতে হবে। এই বড় চিন্তাটা তো তাকে বড় করে ফেলে, এই চিন্তাটা তো তাকে প্রথমে থেকে থেকে মানে ট্রমায় ফেলে দেয়, তাই না? এবার আসেন, এখান থেকে ঠিক যেটা আসতে পারে, ধর্মীয় উৎসবগুলো আপনাদের বেশি আসে। ঠিক আছে, তো ধর্মীয় উৎসবগুলো আমি এমনভাবে আপনাদেরকে লিখে দেবো, আশা করি মোটামুটি ভাবে ক্লিয়ার করতে পারবেন ধর্মীয় উৎসবগুলো, বা ওদের বিভিন্ন যে উপজাতি উৎসবগুলো আছে, উপজাতি উৎসবগুলো আপনারা এখান থেকে লিখে নেন, তাহলে হয়ে যাবে। উপজাতি উৎসব 6টার মতো, 3টা 4টার মতো আসে, আর বেশি আসে না। উপজাতি উৎসবকে আমরা যদি প্রথমে একটা জায়গা ভাগ করে ফেলি, একটা,
উপজাতি উৎসবকে একটা শব্দ দিয়ে মুখস্থ রাখা যায়, সেটা হচ্ছে বৈশাখী। কি দিয়ে মনে রাখা যায়? বৈশাখী দিয়ে আপনি মনে রাখতে পারবেন। এই বৈশাখীকে আপনি তিনটি ভাগে ভাগ করতে পারবেন। বৈশাখীকে যদি আমরা দেখি, বইতে বৈশুখ, হ্যাঁ, বইতে হচ্ছে বৈশুখ, সাথে হচ্ছে সাংগ্রাই, সাংগ্রাই, এবং বিতে হচ্ছে বিজু। ঠিক আছে, বিতে কি? বিজু। আরে বৈশুখ, সাংগ্রাই, বিজু একত্রে ধর্মীয় মানে চাকমাদের বা উপজাতিদের উৎসবের একত্রে নাম হচ্ছে বৈশাখী। এটাকে আবার ভাগ করা হয়েছে তিনটি ভাগে। এই বৈশাখী, বৈশুখ, সাংগ্রাই, বিজুকে আমরা আবার একটা সার্কেলে যদি নেই, আমরা একটু দেখি একটা সার্কেলে বলতে, এটাকে আমরা একটা মনে রাখার জন্য আর একটা ছোট্ট টেকনিক আছে, সেটা হচ্ছে ত্রিমাসা। এটা ত্রিমাসা। এই ত্রিমাসা দিয়ে আপনি তিনটাকে মনে রাখতে পারবেন। এই ত্রিমাসাতে ত্রিতে হচ্ছে ত্রিপুরাদের উৎসবের নাম হচ্ছে বৈশুখ। কি নাম? ত্রিপুরাদের উৎসবের নাম হচ্ছে বৈশুখ। এই যে মাতে হচ্ছে মারমা, মারমাদের উৎসবের নাম হচ্ছে সাংগ্রাই। মারমাদের উৎসবের নাম কি? সাংগ্রাই। মারমা শুধু না, সাঁওতালদের উৎসবের নামও হচ্ছে সাংগ্রাই। অর্থাৎ আপনি মারমা এবং সাঁওতাল মনে রাখবেন। এবং এই বিজু, এই যে চাতে কি? চাতে হচ্ছে চাকমা। চাতে কি? চাকমা। চাকমাদের উৎসবের নাম হচ্ছে বিজু। তাহলে বৈশুখ ত্রিপুরাদের, মারমাদের উৎসবের নাম হচ্ছে সাংগ্রাই, এবং বিজু হচ্ছে চাকমাদের উৎসবের নাম। তাহলে বৈশাখী দিয়ে আপনি মোটামুটি উৎসব কয়টা শেষ করতে পারতেছেন। আর একটা উৎসব আপনাদের আসে পরীক্ষায়, সেটা হচ্ছে ওয়ানগালা। কি আসে? ওয়ানগালা পরীক্ষায় আসে। ওয়ানগালা উৎসবের কথা যদি আমরা সবাই বলি, ওয়ানগালা হচ্ছে গারোদের উৎসবের নাম। কার? গারোদের উৎসবের নাম। আরেকটা উৎসব সাম্প্রতিক সময় খুব বেশি আলোড়ন সৃষ্টি করেছে, সেটা হচ্ছে সাকরাইন উৎসব। সাকরাইন, এটা কি বলেন তো দেখি? সাকরাইন উৎসব হচ্ছে ঘুড়ি উড়ানো উৎসব। ঘুড়ি উড়ানো উৎসব, এটা পুরান ঢাকায় সবচেয়ে বেশি হয়। আপনাদের পরীক্ষা আসতে পারে সাকরাইন উৎসব কোন অঞ্চলের? এটা হচ্ছে পুরান ঢাকা বা পুরাতন ঢাকা। পুরাতন ঢাকার মানুষ এই উৎসবটা পালন করে, সেটা হচ্ছে সাকরাইন উৎসব। ক্লিয়ার? তো এখান থেকে উপজাতি উৎসবগুলো এই কয়টা পড়লেই আশা করি কনফার্ম যদি আসে। আর উপরে এগুলো যেগুলো দাগে দিলাম ওগুলো একটু পড়ে নেবেন সবাই, কম বেশি করে পড়ে নেবেন। তাহলে প্রত্যাশা করা যায় যে মানে কমন পাবেন, কোনো হবে না, সমস্যা হওয়ার কথা না। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনাদের এখন আমরা পরবর্তী 25 মিনিটে শেষ করতে পারবো। আসরের নামাজের বিরতি অনেকে চাচ্ছেন। 4টা 25 বা 26 বাজে, 4টা 35, মানে 9 মিনিটের বিরতি দিলাম। ঠিক আছে, 9 মিনিটের বিরতি, 35-এ সবাই চলে আসবেন। আমরা বাকি 25 মিনিটে পুরোটা শেষ করে ফেলবো। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা যাই হোক, আমরা আবার চলে আসলাম যেখান থেকে শুরু করছিলাম, ক্ষুদ্র নৃগোষ্ঠী জাতিসত্তা থেকে। আমি আপনাদের ওপাশে যেটা লিখে দিয়েছি ওখান থেকে শুধুমাত্র একটু পড়ে নেবেন। আর একটা জিনিস গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এই যে এটা পরীক্ষা আসে, সেটা হচ্ছে যেটা যে উপজাতি নৃগোষ্ঠীদের গ্রাম এবং গ্রাম প্রধানকে কি বলে, এইটাকে জাস্ট আপনি একেবারে পুরোপুরি দাগা নেন। আদাম কি? মারমা। মারমাদের গ্রাম প্রধানকে বলা হয়, গ্রামকে কি বলা হয়, গ্রাম প্রধানকে কি বলা হয়। এই দুটা জিনিস ভালো করে একেবারে মনে রাখেন, আপনাদের এনটিআরসি এর ক্ষেত্রে এগুলো থেকে আসে। হ্যাঁ, এগুলো থেকে যেগুলো দাগা দিচ্ছি এখানে 4টা পড়ে নেবেন। এই যে চাকমা, মারমা, খাসিয়া এবং তঞ্চঙ্গা, 4টাকেই সুন্দরভাবে পড়ে নেবেন, এখান থেকে আসার সম্ভাবনা আছে। আর বাকি যা থাকলো সেটা হচ্ছে কোন উপজাতি কোথায় বসবাস করে, এখন আর এগুলো আসে না। কি জন্য আসে না? একে উপজাতি বিভিন্ন জায়গায় বসবাস করে, একে উপজাতি বিভিন্ন এলাকায় বসবাস করার জন্য এইগুলো তেমন একটা আসে না। তবে 2টা উপজাতি আপনারা মনে রাখতে পারেন, ওরাও এবং রাজবংশী। হ্যাঁ, ওরাও এবং রাজবংশী, রাজবংশী এখানে আছে কিনা আমি জানি না। ওরাও এবং রাজবংশী, এরা হচ্ছে সমতল এলাকায় বাস করে। সাঁওতালরা আছে কিছুটা সমতল এলাকায় বাস করে, তবে তারা আবার সমতলের বাইরেও অনেক জায়গায় এখন ওদের বসতি হয়ে গেছে। ওরাও, রাজবংশী এবং সাঁওতাল, এই 3টা জাতিগোষ্ঠী সমতল এলাকায় বাস করে, অর্থাৎ একটু ভিন্ন করে আসে আর কি। তো সমতল যেগুলো, এই যে কুড়িগ্রাম থেকে শুরু করে কুড়িগ্রাম, নীলফামারী, অর্থাৎ উত্তরবঙ্গে এরা বাস করে, এই জন্য এটা বেশি আসে। আর খাসিয়া পরিবার, এটা বেশি কেন গুরুত্বপূর্ণ, এটা শুধুমাত্র এরা সিলেটেই বসবাস করে, অর্থাৎ সিলেট বিভাগে বসবাস করে, বাইরে কোথাও ওদের বসতি নেই।
এই জন্য খাসিয়াটা এখান থেকে নেবেন। তারপর পাঙ্গনটা নিতে পারেন। পাঙ্গন হচ্ছে একমাত্র মুসলিম উপজাতি আমরা বলে থাকি, একমাত্র মুসলিম উপজাতি হিসেবে পাঙ্গনটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। পাঙ্গনটাকে একটু গুরুত্ব সহিত নিতে পারেন। সো এই তো মোটামুটি উপজাতি থেকে যেগুলো আসার মতো সেগুলোই আমি দাগে দিলাম। এগুলো আশা করি এগুলো পড়লে এখান থেকে একটা 1 নাম্বার কমন পাওয়ার সম্ভাবনা আপনাদের আছে। আর বারবার বলে দিচ্ছি এগুলো রিপিট হয়, হ্যাঁ, রিপিট হয় প্রশ্ন। আপনাদের গতবার যেটা এসেছে সেটাও আসতে পারে। উপজাতির পরপর আমরা যেটা দেখব রাজনৈতিক ব্যক্তিত্ব। আপাতত আমার কাছে মনে হয় না এখান থেকে কিছু আপনাদের পরীক্ষা আসবে। এখান থেকে কিছু আসবে আমার মনে হয় না। যে শেখ মুজিবুর রহমান তো বাতে দেন আপনারা, ওনাকে নিয়ে আর আসবে না কখনোই প্রশ্ন। এটা বেসিক যেটা আমি আপনাদের বলে দিচ্ছি সহজভাবে। একে ফজলুল হক নিয়ে পড়তে পারেন একটু, হ্যাঁ, তাও খুব বেশি না। ওনার জন্ম থেকে শুরু করে উনি কোন ব্যাপারগুলোতে একটু ভূমিকা রেখেছে এটা পড়বেন। একে ফজলুল হক, আব্দুল হামিদ খান ভাসানী, যেগুলো আমরা এতদিন জানতামই না সেই ইতিহাসগুলো একটু জানতে হবে আর কি। হ্যাঁ, এজন্য আমাদের নতুন লেকচার শিটে এগুলো আমরা যোগ করে দিয়েছি। উপরে আসে নজরুল ইসলাম, সৈয়দ নজরুল ইসলামকে পড়ে নেবেন, তাজউদ্দিন আহমেদকে পড়বেন, আর তার উপরে আছে জিয়াউর রহমান। অবশ্যই জিয়াউর রহমানকে পড়ে নেওয়ার চেষ্টা করবেন। হুম? কারণ আপনাদের পরীক্ষা আসতে আসতে এই বছরের শেষের দিকে হয়তোবা বা মাঝামাঝি সময় হবে। সো মাঝামাঝি সময় হলে তখন মানে বলা যায় না, নির্বাচনের একটা ব্যাপার আমজাম থাকতে পারে। তো যদি বিএনপি নির্বাচনে যেতে আপনাদের কিন্তু সাধারণ জ্ঞান আবার জিয়াউর রহমানে অ্যাড হয়ে যাবে। হ্যাঁ, সো তাকে আবার নতুন করে আপনাদের পড়তে হবে। তাকে হয়তো আপনারা খুব বেশি একটা জানেন না, ওনাকে পড়ে নেবেন, এনাফ। খালেদা জিয়া আপাতত এই ইতিহাসে আসবে না, বা শেখ হাসিনাও আসবে না, আপাতত আসতেছে না। পরে জানি না কি হবে। তবে এখন যেটা বেশি বেশি পড়বেন সেটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে পড়ার চেষ্টা করবেন। আর এই পাশ থেকে এই প্রশ্নগুলো একটু পড়ে নিন সবাই কম বেশি। এনটিআরসি এর জন্য খুব বেশি একেবারে এগুলো আসে না, আমি ভালো করে দেখেছি অ্যানালাইসিস করে। গুরুত্বপূর্ণ স্থাপনা বা প্রতিষ্ঠান থেকেও তো খুব একটা আসে না। তো আমি ঢাকায় দিচ্ছি কোনগুলো পড়বেন। গুরুত্বপূর্ণ স্থাপনা থেকে যেটা পড়বেন বাংলা একাডেমি পড়ে নেবেন। বাংলা একাডেমির কতটুকু পর্যন্ত পড়বেন? এতটুকু পর্যন্ত পড়বেন। এই যে এতটুকু, 1 থেকে 6। বর্তমান সবকিছু চেঞ্জ, বর্তমান কিন্তু নেই। আপনারা জানেন আজম যিনি আছেন এখন, ডক্টর আজম আছেন, ইনিও আবার চেঞ্জ হয়ে যেতে পারে। এজন্য নতুনগুলো কোনো কিছুর দরকার নেই, নতুন কোনো তথ্য পড়ার দরকার আপনাদের আপাতত নেই, কারণ এগুলো চেঞ্জ আসবে। এগুলো 2 মাস 1 মাস পর পর চেঞ্জ হচ্ছে। সো বাংলা একাডেমি থেকে পুরাতন যা কিছু আছে এগুলো একটু পড়ে নেওয়ার চেষ্টা করবেন। বাট কখনোই এনটিআরসি-তে আসে নাই এই জীবনেও। মানবাধিকার কমিশন পড়বেন, ঠিক আছে? মানবাধিকার কমিশনের থেকে স্পেশালি মানবাধিকার দিবসটা পরীক্ষা আসে, ওটা একটু পড়ে নেবার চেষ্টা করবেন। 10 ডিসেম্বর সবাই আমরা জানি কম বেশি। আর মানবাধিকার কমিশনের চেয়ারম্যান এটা কিন্তু বাদ হয়ে গেছে, এটা বাদ হয়ে যাবে, এগুলো থাকবে না, এগুলো সব চেঞ্জ হবে। সো ওটা আপাতত পড়ার দরকার নেই। তাহলে বাংলা একাডেমি মানবাধিকার কমিশন পড়বেন, এরপর দেখি আর কি পড়ানো যায়। আপাতত দরকার নেই অন্যগুলো পড়ার, ঠিক আছে? দুর্নীতি দমন কমিশনও পড়ার দরকার নেই, এগুলো পরীক্ষা আসে না। প্রশ্নগুলো এটা স্কিপ করে যেতে পারেন। ঐতিহাসিক স্থানের মধ্যেও 5 থেকে 6টা পড়বেন। প্রথমে হচ্ছে পুণ্ড্রনগর পড়বেন, ওয়ারী বটেশ্বর, দুটাই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? পুণ্ড্রনগর এবং ওয়ারী বটেশ্বর আমি এখন যেগুলো যাব সব খালি সামারাইজ করে যাব, কারণ খুবই বেশি গুরুত্বপূর্ণ না। এবং এখান থেকে আপনারা প্রশ্নগুলো একবার দেখেন, তেমন আসে না প্রশ্ন, কমন আসে না, বা এগুলো থেকে আসার সম্ভাবনা কম। ওই যে আগেই বললাম স্পেসিফিক কিছু ব্যাপার আছে, এগুলো পড়লেই প্রশ্ন সব কমন পড়ে যায়। তো এখান থেকে ঘটিক সঠিক বলে আর কি আসে, হ্যাঁ, তবে খুব বেশি না। তারপরও পুণ্ড্রনগর থেকে যদি আবার জনপদ থেকে চলে আসে অথবা ভূগোল থেকে যদি চলে আসে, এখান থেকে আসতে পারে। এই জন্য এগুলো দাগা দিচ্ছি, এগুলো পড়ে নেবেন আপনাদের মতো করে। জি, আতিকা জান্নাত বলেন, কি বলতে চাচ্ছেন? হাত তুলে আছেন মনে হয় অনেকক্ষণ ধরে। তারপর স্যার দেখি আর কি আসসালামু পড়া যেতে আলাইকুম। পারে। হ্যাঁ, বলেন আপনি, আমি শুনতেছি। স্যার লিখিতর জন্য আমি ওনাদের সাথে কথা বলেছিলাম, কিন্তু কোন আজ্ঞা ওনাদের নাকি পড়বেন? হ্যাঁ বলেন। হচ্ছে ওনাদের ব্যাচ ক্লোজ হয়ে গিয়েছে। আমি ইসলামী ইতিহাস থেকে পড়েছি, তো এইটা কি আর চালু হওয়ার সম্ভাবনা আছে নতুন ব্যাচ? হ্যাঁ হ্যাঁ, চালু হবে, আগামী মাস থেকে চালু হবে। এই মাসের সার্কুলার দিলে আপনাদের, এই মাসে তো সার্কুলার দেবে সম্ভবত, এই মাসে সার্কুলার দিলে এই মাস থেকে নতুন ব্যাচ আমাদের চালু হবে। তো চিন্তার কোনো আচ্ছা কারণ নেই, ব্যাচ চালু হলে সাথে সাথে ভর্তি হন। যে রায় আছেন এখানে যারা আছেন খালি চালু হওয়ার সাথে ভর্তি হয়ে যান। যদি মানে আমার কথা মতো আমি যেটা বলতেছি, যদি চাকরি পেতে চান তাহলে আপনাকে অবশ্যই আগে অ্যাডভান্স কোর্স করতে হবে। জি কারণ স্যার। হুটহাট স্যার করে পাশ করার পরে দেখবেন কোনো কিছুই হবে না।
হুম। আচ্ছা স্যার স্যার আমাদের প্রিলি কবে হতে পারে, মানে আনুমানিক মাস এরকম কোনো? যদি এই মাসে সার্কুলার আসে তাহলে 2 মাস সময় পাবেন হাতে, ঠিক আছে? 2 মাস, তাহলে মনে করেন ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মের প্রথম সপ্তাহে হয়ে যেতে পারে। আচ্ছা আচ্ছা। ঈদের যেহেতু ঈদ হচ্ছে মার্চে, সো ঈদ মার্চে হবে অথবা এপ্রিলের প্রথম দিন হবে, তাই না? ফেব্রুয়ারি এততে 1 মার্চ থেকে শুরু হলে এমনিতে ঈদ মার্চেই হচ্ছে আপনার। সো তাহলে এপ্রিলের ফার্স্ট উইক পর্যন্ত বন্ধ থাকতেছে। তো যদি ফেব্রুয়ারির ফার্স্ট উইকতে না হয়, সেকেন্ড উইকে আপনার সার্কুলার আসার সম্ভাবনা খুবই বেশি। সো যদি আসে তাহলে এখানে 15 দিন পাচ্ছেন, এখানে 2 মাস। সো মার্চ মাস, এপ্রিল মাস, এপ্রিলের শেষ উইকে অথবা মের ফার্স্ট উইকে আপনার চাকরি মানে পরীক্ষা হয়ে যাবে। আবার জুন জুলাই অপেক্ষা করে জুলাইয়ের শেষ উইকের দিকে আপনার রেজাল্ট দিয়ে দেবে। জুলাই থেকে আবার আপনার সর্বোচ্চ সময় পাবেন 1 থেকে 1.5 মাস রিটেনের জন্য। সো অগাস্ট সেপ্টেম্বর এর মধ্যে আপনার রিটেন শেষ করে ফেলবে। গতবার কবে রিটেন হয়েছে দেখছেন তো নাকি? অক্টোবর জি রিটেন হয়েছে না? সেপ্টেম্বর না অক্টোবর রিটেন হলো গত বছরের? নভেম্বর তো রেজাল্ট হয়ে গেল। সো ওই হিসেবে ধরে ধরে 1 বছরে তারা সব কাজগুলো শেষ করে ফেলবে আর কি, এই বছরের মধ্যে। এটা প্যাকেজ ভাইবা স্যার স্যার হচ্ছে প্রভাষকের ক্ষেত্রে কি শুধু ইসলামী ইতিহাসে থেকে কোশ্চেন আসবে নাকি? ইয়ে নেই। তাহলে আসেন এবার লালবাগ কেল্লাটা এখান থেকে পড়ে নেবেন, আর তেমন কিছু গুরুত্বপূর্ণ না। আর জাদুঘরগুলো আমি বলে দিচ্ছি, জাদুঘরগুলো কোনটা পড়বেন। প্রথমে বরেন্দ্র জাদুঘরটা পড়ে নেবেন, বরেন্দ্র জাদুঘর পড়বেন এখান থেকে। আর মুক্তিযুদ্ধ জাদুঘর পড়বেন। আর তেমন একটা আসে না, এই যে উপজাতীয় কালচারাল একাডেমি জাদুঘর পড়বেন, এই 3টা। হ্যাঁ, এর বাইরে আসে না, এর বাইরে কোনো প্রশ্ন আসার সম্ভাবনা নেই এই জাদুঘরগুলো থেকে। জাদুঘর অলরেডি একবার আমি পড়িয়ে দিয়েছি। স্থাপত্য এবং ভাস্কর্য, এটাকে আমি বাদ দেওয়ার কোনো ক্ষমতা নেই, এটা পুরোটা আপনাকে পড়ে নিতে হবে। অর্থাৎ এটা বাদ দেওয়ার মতো কোনো অবস্থা নেই। এখানে কোনটা থেকে আসবে বলা কঠিন বা মুশকিল, তবে আসার সম্ভাবনা আছে। পুরোটা এটা পড়ে নেবেন, ভিভিআই হিসেবে নিতে পারেন আপনি। হ্যাঁ, কারণ সাম্প্রতিক সময় আপনারা দেখেছেন স্থাপত্য চলে এসেছে কাকে নিয়ে? আবু সাইদকে নিয়ে। যে ইয়েটা হয়েছে ভাস্কর্য, এটা নাম লিখতে চাই বলছে এবার। আবু সাইদকে নিয়ে যে ভাস্কর্য হয়েছে, তাই না? আবু সাইদকে নিয়ে কি ভাস্কর্য বলেন দেখে একজন, কি নাম? কমেন্ট করেন। আবু সাইদকে নিয়ে যে ভাস্কর্য হয়েছে এটার নাম কি? মোরাল বা ভাস্কর্য যেটা, দেখি কে বলতে পারবেন। এটা পরীক্ষা চলে এসেছে। সুতরাং ভাস্কর্যগুলো পুরোটাই পড়ার চেষ্টা করবেন, তবে সাম্প্রতিক সময়ে আবু সাইদকে নিয়ে যেটা আছে এটা বেশি পড়বেন। হ্যাঁ, ভেরি গুড। উন্নত মমশির, হ্যাঁ, উন্নত মমশিরটা মনে রাখেন এখন থেকেই। ভাস্কর্য ওনাকে নিয়ে আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। জীবন দিয়েছে বাট ইতিহাস করে গেল না। জীবন দিলে এরকমই দেন, তাহলে হয়তো আপনাকে দুনিয়াটা মনে রাখবে। এরকম জীবন দিয়ে কি করবেন? আসলাম, খাইলাম, ঘুমাইলাম, মরে গেলাম, কেউ মনে রাখলো না। মনে রাখুক না কেউ, খারাপভাবে হোক বা ভালোভাবে হোক, মনে রাখুক। তারপর দেখি আর কি আছে আপনাদের পড়ানোর মতো। জাতীয় পুরস্কার, এটা আমি বাদ দিতে বললাম আপনাদেরকে, আপাতত এটা বাদ দিয়ে দেন। কারণ এই যে পুরস্কার যেগুলো দিয়েছে এগুলো প্রত্যেকটা ওই সরকারের আমলে, দ্যাট ওয়ান কাইন্ডস অফ ইনফ্লুয়েন্সার। হ্যাঁ, যার যেমন পাইছে দলীয়করণ করে দিয়েছে। এটা একবার চিন্তা মুক্ত থাকেন, এটা থেকে পরীক্ষা প্রশ্ন আসবে না। এই জাতীয় পুরস্কার যে 24 সালে যেটা দিয়েছে, এখন যেটা দিচ্ছে, কয়েকদিন আগে 2-3 দিন আগে দিল, এর সাম্প্রতিক হিসেবে পড়ে নেবেন। ওকে, সাম্প্রতিক হিসেবে পড়ে নেবেন। আর এগুলো পড়ার দরকার আপাতত নেই। বাংলাদেশের জাতীয় পুরস্কার সব বাদ দিয়ে দেন। আর নোবেল পুরস্কার পড়ে নেবেন। নোবেল পুরস্কার, জাতীয় পুরস্কার আমি চোখ বুজে বলে দিচ্ছি, বন্ধ করে দেন, পড়ার দরকার নাই। যে সাম্প্রতিক সময় যেটা পুরস্কার দিল 3-4 জনকে বাদ দিয়ে, এটা পড়ে নেবেন। আর এগুলো কোনো কিছু পড়বেন না, বাদ দিয়ে দেন সব। খেলাধুলা থেকে বাংলাদেশের খেলাধুলা, 3টা খেলাধুলায় শুধু পড়ে নেবেন বাংলাদেশের। প্রথম হচ্ছে ক্রিকেট, আইসিসি ট্রফি বাংলাদেশ, এই 3টা। আর ফুটবলটা সাম্প্রতিক সময় আপনারা দেখেছেন সাপজয়ী নারী ফুটবল দল ছিল না, নারীরা যে সাপ জয় করে আসলো, এটা পড়ে নেবেন ভারতের সাথে। এটা থেকে পরীক্ষা আসবে। অর্থাৎ খেলাধুলা থেকে এখন সাম্প্রতিক প্রশ্ন বেশি আসে। সো খেলাধুলার ব্যাপারটা সাম্প্রতিকের মধ্যে রেখে দেন। শেষ পর্যন্ত পরীক্ষা যেদিন হবে তার 1 মাস আগে সে যেগুলো থাকবে খেলাধুলা বিষয়ক, এগুলো বেশি করে রিভিশন দেবেন। কারণ ওই সময় আবার বাংলাদেশ কোনো কিছু জিতে গেলে ওটাকে প্রায়োরিটি দেবে, এগুলো খেলাধুলা থেকে আসবে না। আর এমনিতে স্বাভাবিকভাবে বাংলাদেশ কবে টেস্ট মর্যাদা পায়, কবে ওয়ানডে মর্যাদা পায়, কত কে কে প্রথম সেঞ্চুরিয়ান, এইগুলো থেকে একটু পড়ে নেবেন। পুরোটাই ভাবে পড়ার দরকার নেই, মানে বেছে বেছে আপনারা নিজেই বুঝতে পারবেন যে কোনটা বাদ দিতে হবে, কোনটা পড়তে হবে। হুম, খুব বেশি এগুলো মানে খেলাধুলা থেকে একটা প্রশ্ন পাবেন আপনারা কমন।
তবে সাম্প্রতিক গত 4 বছর ধরে সাম্প্রতিক আসছে। এতজন যে জীবন দিছে তাদের নাম কেউ বলে না। এতজনের নাম কি কেউ মুখস্থ রাখতে পারে বলেন তো? এতজনের নাম মুখস্থ রাখতে পারে? তাহলে 30 লাখ শহীদ হয়ে গেল, 30 লাখ শহীদের নাম না রেখে শুধু বঙ্গবন্ধু জেলে থাকলো, তার নাম কেন হলো বলেন তো? কেন হলো? তার নাম কে বলবে? 30 লাখ শহীদের নাম কে বলবে? 7 জন বীর শ্রেষ্ঠের নাম কতজন মনে রাখে? হোসেন সোহরাওয়ার্দী, শেরে বাংলা কে ফজলুল হক, এদেরকে মনে রাখছে। এম এ উসমানী, এ কে খন্দকার, আব্দুর রউফ, এদেরকে মনে রাখছে? আছে? কেউ মনে রাখেনি। অর্থাৎ 11 জনেই গোলের জন্য দৌড়াবে, বাট যার পা দিয়ে গোলটা হবে সে হচ্ছে কি? গোলদাতা, তাই না? গোলদাতা সে না? লিওনেল মেসি কেন এত গুরুত্বপূর্ণ? আপনি কি ভাবেন লিওনেল মেসি মাঠ পুরোটাই ঘুরে গোল দিচ্ছে? সে দিচ্ছে না তো। তাকে ঘিরে পুরো স্বপ্নটা তৈরি করা হয়েছে যে ওকে বল দিলে ও ঠিক বুঝবে কোন পাশ দিয়ে বল দিলে গোলটা হবে। অর্থাৎ ওর দায়িত্ব হচ্ছে গোল দেওয়া, কিন্তু বল সাজা দেওয়ার দায়িত্ব হচ্ছে আর সবার। সো গোল তো সবাই দেয় না, খেলার মাঠে সবাই গোল দেয় না। খেলার মাঠে একজনে গোল দেয়, ওই একজনের নাম হয়, কিন্তু 11 জনের নাম তো হয় না। হয়? দেখেছেন কখনো? হয় না। চলচ্চিত্র থেকে আপনাদের প্রশ্ন আসে না বললেই চলে, তারপর আমি কয়েকটা দাগে দিচ্ছি, একটু পড়ে নেবেন। আহ, মানে ফর বেটার ইউ কাইন্ড বা আপনাদের অন্যান্য পরীক্ষার জন্য যদি আসে আর কি। হ্যাঁ, সেটা যদি বলি, বাংলাদেশের চলচ্চিত্র জনককে, এটা পড়বেন। প্রথম মুসলমান বাঙালি চলচ্চিত্রকার কে ছিলেন? বাংলাদেশের শ্রেষ্ঠ চলচ্চিত্রকারকে জহির রায়হান। আর প্রথম নির্বাক চলচ্চিত্র, প্রথম সবাক চলচ্চিত্র, এগুলো আসে। মুখোর সবাক, নির্বাক হচ্ছে মূলত 40 চোর, পরিচালক হচ্ছে হিরাল আল সেন, বাবা আলী কি আলী বাবা ও 40 চোর, এটা হচ্ছে সবাক নির্বাক চলচ্চিত্র। মানে এই চলচ্চিত্রতে কথা নেই, শুধুমাত্র অভিনয়ের মাধ্যমে সবকিছু বোঝানো হয়েছে। এরপর আসেন মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রথম প্রামাণ্যচিত্র স্টপ জেনোসাইড, জহির রায়হান। পূর্ণাঙ্গ চলচ্চিত্র ওরা 11 জন, আমরা সবাই দেখছি এগুলো না? এরপর আর তেমন কিছু নাই এখানে। এই কটা এখান থেকে দাগায় নিতে পারেন, এখান থেকে এই কটা দাগায় নেন। এই কটাই সব গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয়েছে, এর বাইরে তেমন একটা না। এরপর এদিক থেকে যদি বলি মুক্তিযুদ্ধ ভিত্তিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র, এখান থেকে বাদ দেওয়ার উপায় নাই, ওরা 11 জন পড়বেন। চাষী নজরুলের প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ, ধ্রুবতারাটা বাদ দিয়ে এই 3টা পড়বেন। ওরা 11 জন, সংগ্রাম এবং হাঙ্গর নদীর গ্রেনেড। হুমায়ুন আহমেদের আগুনের পরশমণি, শ্যামল ছায়া, দুটাই গুরুত্বপূর্ণ। এরপর খানাতর রহমানের আবার তোরা মানুষ হ। হ্যাঁ, এই তো এখান থেকে 3টা বা 4টা। আর এদিকে যদি আমরা দেখি অরুণোদয়ের অগ্নিসাক্ষী, এটা আসে পরীক্ষায়, মাটির ময়না পরীক্ষায় আসে, তারেক মাসুদ। এরপর দেখেন মুক্তিযুদ্ধ ভিত্তিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, 71-এ যিশু খালি একবার আসছিল, আর কখনোই আসে নাই এটা। আর প্রমাণ চলচ্চিত্র স্টপ জেনোসাইড, এটা পরীক্ষা আসছিল একবার, আহ আর তেমন আসে নাই। এটা এখন একটাই পড়েন এখান থেকে। আচ্ছা, লতিফা খাওয়ানো, মেয়েরাও অনেক মরেছে না? মেয়েরাও মরেছে, মেয়েদের নাম কেন বলে না? মেয়েদের নাম আপনারা কেন নিয়ে আসেন না? সামনে নিয়ে আসেন আপনারা, তাহলে মানুষ বলবে। এরপর এদিক থেকে কিছু আছে। চাকা একবার আসছিল, মোর্শেদুল ইসলামের চাকাটা একবার পড়ে নেবেন, এই যে চাকাটা একবার পড়ে নেন, থাক, মোর্শেদুল ইসলামের। আর একটা জিনিস মনে রাখেন, এটা দিয়ে দিতে পারে। হ্যাঁ, ভালো করে জানেন কেন দিতে পারে। 3rd পারসন সিঙ্গুলার নাম্বার, এখানে সে আছে না? সে এখানে আছে না, মোস্তফা সরোয়ার ফারুকী। সো দিয়ে দিতে পারে যে আমার নামে একটা প্রশ্ন দিয়ে দেয়, একটা পরীক্ষা দিয়ে কি হয়। সো এটা একটু পড়ে নিন। আর কৃষ্টি সংস্কৃতি থেকে যেটা আমি বলবো, খুব একটা আসে না, খুব একটা আসে না। এই যে এখান থেকে আপনাদের একটু আগে বললাম, কৃষ্টি সংস্কৃতির মধ্যে যেটা গুরুত্বপূর্ণ, এই যে গানগুলো, হ্যাঁ, এই যে গানগুলো থেকে বেশি আসে, এটা থেকে। ঠাকুরমার ঝুলি, সুর সম্রাট কাকে বলা হয়? একবার লালন শাকে নিয়ে প্রশ্ন আসছিল আপনাদের। মরমী কবি হাসন রাজা, রংপুর অঞ্চলের গান হচ্ছে ভাওয়াইয়া গান। ও কি গাড়িয়াল ভাই, হাকাও গাড়ি তুই, সিলমারির বন্দরে, না? ওটা কি আসলে ভাওয়াইয়া গান ছিল?
আমার কাছে অর্ধেক ভাওয়া অর্ধেক অন্যরকম মনে হয়। যাই হোক, চট্টগ্রাম অঞ্চলের গান হচ্ছে ভান্ডারি। ভান্ডারিরা চট্টগ্রামে বেশি বসবাস করে আর কি, মাজার যতগুলো আছে। ময়মনসিংহ অঞ্চলের হচ্ছে ভাটিয়ারি গান, ভাটিয়ালি গান ময়মনসিংহ অঞ্চলের। এই যে ওই ওই সাইডটা বেশি মনে রাখবেন, এটাও খুবই একটা অসম্পূর্ণ না, এটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হচ্ছে। এই যে শ্রেষ্ঠ কৌলীন্য প্রথার প্রবর্তক, এরপর হচ্ছে আপনার সতীদাহ প্রথা বিলোপ করেন কে, কত সালে রহিত হয়, এগুলো আসে, পরীক্ষা আসে, এখান থেকেও আসে, মানে এনটিআরসি এর জন্য আসে আর কি, গুরুত্বপূর্ণ মোটামুটি। তারপর যদি দেখি বাংলার সঙ্গীতগুলো আমরা দেখি, রণসঙ্গীত এবারের জন্য যেটা হচ্ছে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে রণসঙ্গীত। কাজী নজরুলেরটা গুরুত্বপূর্ণ বেশি, কারণ কাজী নজরুল সাম্প্রতিক সময়ে পূর্ণাঙ্গ নাগরিকত্ব পেল বাংলাদেশ থেকে না, এটা গুরুত্বপূর্ণ, এই জন্য বেশি একটু পড়ে নেওয়ার চেষ্টা করবেন। আর গানগুলো, গানগুলো থেকে মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, এটা পড়বেন। একবার যেতে দে না, কারার লৌহ লৌহ কপাট কাজী নজরুলের, আমার ভাই রক্ত রাঙানো, এটা পড়বেন। আর ওরা আমার মুখের ভাষা কারা নিতে চায়, বেশ কয়েকদিন আগে আসছিল এটা অন্যান্য পরীক্ষায়, এটা একটু পড়ে নেবেন। আর নিচে একটা মনে হয় গান আছে, ওইটা বেশি বেশি আসে আপনাদের পরীক্ষায়, নিচে একটা থাকার কথা, দেখি আছে কিনা। আমি বাংলায় গান গাই, এটা তো নাই তেমন একটা। আর এই যে এই জিনিসটা, এগুলো হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে এটা, এটা একবারে পুরোপুরি ভিভিআই। হ্যাঁ, এটা ভিভিআই হিসেবে আপনি নিতে পারেন, এখান থেকে একটা প্রশ্ন আসার সম্ভাবনা 99%। ওকে, 99% এগুলো থেকে আসে, এনটিআরসি তে এগুলো থেকে প্রশ্ন আসে। এটাও সাথে নিয়েন। ঝুমুর নৃত্য কোন এলাকার, রাজশাহী, রংপুর, এবং মণিপুরী নৃত্য কোন এলাকার, সিলেটের। এই মোটামুটি আপনাদের। আর নিচে যেটা আছে আমি জানি নিচে কি আছে আপনাদের, শিক্ষা থেকে আছে, শিক্ষা থেকে যেটা আসবে পরীক্ষা প্রশ্ন, সেটা হচ্ছে আপনাদের শুধু এনটিআরসি পড়ে নেবেন। শিক্ষা থেকে যেটা আছে, শিক্ষা থেকে এই যে মাধ্যমিক উচ্চ শিক্ষা, হ্যাঁ, মাধ্যমিক ও উচ্চ শিক্ষাটা এখান থেকে পড়ে নেবেন। এই যে এই সাইডটা, এই সাইডটার মধ্যে বেশি গুরুত্ব দিবেন, এইটাকে 5 নাম্বারকে। ঠিক আছে, এনটিআরসি যেটা আপনাদের আছে, এনটিআরসি যেহেতু আপনারা পরীক্ষা দেবেন, সো এনটিআরসি এটা গুরুত্বপূর্ণ। আর শিক্ষা কমিশনের মধ্যে প্রথম কমিশন কোনটা, এটা আসে। আর কিছু করার দরকার আপাতত নেই, আর কিছু করার দরকার নেই, ওই সাইটের ওটা পড়বেন, তার মধ্যে বেশি গুরুত্ব দেবেন এনটিআরসি। আপনারা যেহেতু এটা পরীক্ষা দিচ্ছেন, এটা সম্পর্কে একটু তথ্য রাখবেন। আর এখান থেকে প্রথম শিক্ষা কমিশন কোনটা, কুদরতি খোদা শিক্ষা কমিশন, এটা মনে রাখবেন। পাবলিক বিশ্ববিদ্যালয় কখনো আসেনি, কখনো আসার সম্ভাবনাও নেই, এগুলা থেকে দরকার নেই, এগুলো কখনোই আসে না। আর আপনাদের স্বাস্থ্য থেকে যদি আমি বলি, স্বাস্থ্য থেকে 3টা প্রশ্ন আসে বা সচরাচর আসতে পারে, সেটা আমি একটু বলে দিচ্ছি আপনাদের, কোনটা কোনটা স্বাস্থ্য থেকে আসে বা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে মায়ের হাসি, আর আরেকটা হচ্ছে সূর্যের হাসি, জীবনতরী। হ্যাঁ, সূর্যের হাসি, জীবনতরী। আরেকটা কি আসে, সবুজ ছাতা। এই 3টা, সূর্যের হাসি, জীবনতরী, সবুজ ছাতা। এই যে গণস্বাস্থ্য কেন্দ্র আপনাদেরকে বললাম, জাফরুল্লাহ চৌধুরী, এটার সাথে এটা রিলেটেড। হ্যাঁ, সবুজ ছাতা 3টা, এখান থেকে 4টা প্রশ্ন সচরাচর যদি আসে, 4টায় আসবে। আর এগুলো দরকার নেই, এগুলো কখনো আসে নাই, এগুলো হচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয় যদি পরীক্ষা হয় তখন এগুলো আসতে পারে, এগুলো আসার সম্ভাবনা আছে, কিন্তু এনটিআরসি এর জন্য নট ভ্যালু। তারপরে আর কি আছে মনে হয়, শেষ নাকি আছে আরো? বাংলাদেশে প্রথম, কখনোই আমি পাই নাই, হ্যাঁ, কখনোই পরীক্ষায় পাই নাই, তবে যদি পারেন একবার রিভিশন দিয়েন, হ্যাঁ, যদি সম্ভব হয় একবার রিভিশন দিয়েন, খুব ভাবে পরীক্ষা এগুলো আসে নাই কখনো। এই যে এটাকে স্বীকৃতি দানকারীর ক্ষেত্রে এগুলো থেকে কিছু একটা দিন, একবার করে পড়লে সবার মুখস্থ হওয়ার কথা, এগুলো আসলে দাগায় দেওয়ার কোনো কাহিনী নাই। কার ক্লাস? থাক, সমস্যা নেই, আমি শেষ করে দিচ্ছি, শেষ আমার। প্রত্যেকটা একবার করে পড়ে নেবেন, তাহলে হয়ে যাবে। হুম, আর কি আছে দেখি, আর মনে হয় নাই তেমন একটা কিছু। এই মহিলা প্রথম কিছু, এগুলো গুরুত্বপূর্ণ না, এগুলো না পড়লেও চলবে আপনাদের, এগুলো তেমন একটা নাই, এগুলো পরীক্ষা আসে না। জাস্ট আপনারা অন্যান্য পরীক্ষার জন্য ঝালাই করে রাখতে পারেন, মোটামুটি ভাবে এই কয়টাই। পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ যেগুলো সবগুলো আমি সুন্দর করে দাগিয়ে দেওয়ার চেষ্টা করেছি, আর যেগুলো একটু কম গুরুত্বপূর্ণ সেগুলো আমি আবার নতুন করে আমার মতো করে দিয়েছি। সো অনেক বড় লেকচার, তারপরও শেষ করতে পেরেছি, এর সবচেয়ে বড় কথা।
আশা করি ভালো থাকবেন। ইনশাল্লাহ আগামী ক্লাসে আবার আপনাদের সাথে দেখা হবে। আজকে আর কথা বলার সুযোগ পাইলাম না, এই জন্য দুঃখিত। হ্যাঁ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।